আজকে পড়াবো হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। এটাই লাস্ট চ্যাপ্টার, ক্লাস 12 তাহলে আমাদের এখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে, সেমিস্টার এন্ড হবে। অল্টারনেটিং কারেন্ট কাকে বলে? যে কারেন্ট সময়ের সাপেক্ষে তার অভিমুখ এবং মান উভয়ই পাল্টায় তাকে আমরা বলবো কি অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে কি হবে, বোথ ম্যাগনিটিউড আর কি হবে ডাইরেকশন দুটোই চেঞ্জ হবে, এরকম একটা কারেন্টকে আমরা বলবো অল্টারনেটিং কারেন্ট। কিন্তু আমরা যদি কিছু কিছু কেস দেখি, কেমন একটা দেখতে পারি যে ধরো আমি কোনো একটা কেস দেখলাম যে এদিকটা টাইম, এদিকটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, বা একটা গ্রাফ ফলো করছি, এদিকটা টি কাজ করছে। সেরকম ক্ষেত্রে যদি গ্রাফটা সিম্পল এরকম হয়, তাহলে না এর মান চেঞ্জ হচ্ছে, না এর টাইমের রেসপেক্টে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, এইরকম কারেন্টকে আমরা বলবো অ্যাকচুয়ালি ডিরেক্ট কারেন্ট। দ্যাট ইজ কল্ড ডিরেক্ট কারেন্ট। বেসিক্যালি এটাকে ডিরেক্ট কারেন্ট না বলে তুমি এটাকে স্টেডি কারেন্টও বলতে পারো, বিকজ এর ডাইরেকশনও চেঞ্জ হচ্ছে না, মান তো চেঞ্জই হচ্ছে না, সেই জন্য এটাকে স্টেডি কারেন্ট অংশে বলা হয়, স্টেডি কারেন্ট। কিন্তু এমনও তো কেস হতে পারে, কনসিডার করতে পারো যে মানটা কেমন হচ্ছে, ধরো এরকম ভাবে চেঞ্জ হচ্ছে। দেখো আয়ের ডাইরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে না, আয়ের ডাইরেকশন কিন্তু প্লাসেই আছে, ও শুধুমাত্র কি হচ্ছে তার মানটা ভ্যারি করছে, মানে এই জায়গাটাই যে ভ্যালু ছিল এখানে সেই ভ্যালুটা নাই, কমে গেছে, সো ভ্যালু করছে। এটাও কিন্তু ডিরেক্ট কারেন্ট, বাট ইটস নট স্টেডি কারেন্ট। সো দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ডিরেক্ট কারেন্ট এন্ড স্টেডি কারেন্ট। তো এটাকে শুধু আমরা ডিসি বলবো, ইটস নট স্টেডি কারেন্ট অ্যাকচুয়ালি। শুধু তাই নয়, যদি গ্রাফটাকে আমরা এইভাবে ফলো করাই তাহলেও এটা কিন্তু তোমার একটা ডিরেক্ট কারেন্টকে প্রকাশ করবে, বাট ইট উইল নট বি এ স্টেডি কারেন্ট। কারণ কি, স্টেডি হলে তার কি হবে, কারেন্টের চেঞ্জ টাইমের রেসপেক্টে জিরো হবে, দ্যাটস ডিআইডিটি জিরো হয় স্টেডি কারেন্টের ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে ডিআইডিটি জিরো হবে না, বিকজ মানটা ভ্যারি করছে, আই ইজ এ ফাংশন অফ সাম টাইম, এটাও আই ইজ এ ফাংশন অফ টাইম, বাট এটা কেমন কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে না, বাট এর ভ্যালু চেঞ্জ হচ্ছে বলে এক্ষেত্রে আমরা এটাকে অবভিয়াসলি ডিরেক্ট কারেন্ট বলবো। তাহলে ডিসি এগুলো হতে পারে, সবগুলোই ডিসি। তার মধ্যে থেকে এইটা হচ্ছে আমার স্টেডি কারেন্ট, এটা কিন্তু মাথায় রাখবো আমরা। হোয়াট ইজ অ্যাবাউট এসি? তাহলে এসির ক্ষেত্রে আমরা প্রথমে বললাম কি, যে তার ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ তার ডাইরেকশন চেঞ্জ হবে। তাহলে ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন বোথ চেঞ্জ হবে, এরকম একটা কেস আমরা যদি সাইনোসয়েডাল কার্ভ দেখি তাহলে খুঁজে পাবো। ইফ উই টেক এ সাইনোসয়েডাল কার্ভ, তাহলে এর সাথে তুমি পার্থক্যটা ইজিলি ভেরিফাই করতে পারবে। যে ধরো সাইনোসয়েডাল কার্ভ কি হয়, রিপিট হয়, তোমরা যদি ওয়েভে পড়ে থাকো, আফটার ইটস টাইম পিরিয়ড এটা কি হয়, বারবার রিপিট হতে থাকে। তার মানে যে কোনো একটা ওয়েভকে তুমি সাইন ওয়েভ ভাবতে পারো, কনসিডার করে এরকম ভাবে যে এটা ওভার দ্য টাইম পিরিয়ড 0 থেকে টি তে চলছে, এবং আফটার টি এটা আবার রিপিট হবে, এভাবে রিপিট হতে 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 চলতে থাকবে। তুমি এখানে দেখতে পাচ্ছ যে আই এর ভ্যালুর পিক ভ্যালু, এটা যদি প্লাস আই জিরো লিখো তাহলে অবভিয়াসলি এটা পিক ভ্যালু মাইনাস আই জিরো লিখবে, তাহলে কারেন্টের ডাইরেকশন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ তুমি দেখতে পাচ্ছ জিরোতে কারেন্টের ভ্যালু ছিল 0, কিন্তু এই জায়গাটায় কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম হয়ে গেছে, আবার ভ্যালু মিনিমাম হচ্ছে, আবার ম্যাক্সিমাম হচ্ছে, আবার মিনিমাম, এইভাবে যাচ্ছে। তুমি কখনোই মিনিমামকে এটা ভাববে না যে দিস ইজ দ্য মাইনাস আই জিরো মিনিমাম, নো, মিনিমাম মানে 0, মাইনাসটা তো তার ডাইরেকশনকে প্রকাশ করছে, অ্যাকচুয়ালি এটা তো কারেন্টের ভ্যালুই রে বাবা। যদি আমরা হিট প্রডিউস করতে চাই কোনো জায়গায়, হিটের ফর্মুলা কি ছিল না, তো স্যার এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। তাহলে যে কোনো জায়গায় যদি আমরা নাইক্রোম ওয়্যার ইউজ করি, টাংস্টেন ইউজ করি, এরকম ওয়্যার যেখানে শুধুমাত্র হিট প্রডিউস হচ্ছে, সেই সমস্ত জায়গায় মাইনাস কোনো গুরুত্বই রাখে না, বিকজ স্কোয়ার আছে। সো এখানে কারেন্টের শুধুমাত্র হিটের যেহেতু স্কেলার রাশি, সেজন্য এই কারেন্টের উপর তার কোনো ডাইরেকশন ম্যাটারই করবে না, অবভিয়াসলি স্কোয়ার আছে। সেই জন্য কখনো মিনিমামটাকে মাইনাস আই জিরো ভাববো না আমরা, মিনিমাম মিনস 0, এটাই মিনিমাম কারেন্ট হতে পারে, 0 থেকে কম কি আর কারেন্ট হবে, নেগেটিভ মানে তো তার একটা ভ্যালু উল্টো দিকে কারেন্ট চলে আসবে। তো এই জিনিসটা মাথায় থাকে। সো দিস উইল বি, আচ্ছা এটা না হয়ে এরকমও তো হতে পারে, ওভার দ্য পিরিয়ড এরকম হতে পারে। তাহলে এটা সাইনোসয়েডাল, এটা কিন্তু সাইনোসয়েডাল নয়, ইটস নট সাইনোসয়েডাল, বেসিক্যালি এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ। তাহলে এখানেও কি হচ্ছে, টাইমের রেসপেক্টে তার মান চেঞ্জ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তার ডাইরেকশনও চেঞ্জ হচ্ছে, সেই কারণে এটাও কিন্তু একটা আমার এসি হবে। এইরকম ভাবে তুমি একটা স্কোয়ার ওয়েভ আঁকতে পারো। স্কোয়ার ওয়েভ কেমন হতে পারে, লাইক দিস, এরকম একটা স্কোয়ার ওয়েভ হতে পারে না?
তাহলে এখানেও দেখো মান চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে। তাহলে স্কোয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, সাইনোসয়েডাল ওয়েভ, সাইনোসয়েডাল না হয় কোসাইনোসয়েডাল হতে পারে। কোসাইনোসয়েডাল মানে গ্রাফটা এখান থেকে শুরু হবে, বুঝতেই পারছো। তাহলে এই সমস্ত ওয়েভগুলোই কি হবে, আমার টাইমের রেসপেক্টে যেহেতু তার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে অ্যাজ ওয়েল এজ তার মান চেঞ্জ হচ্ছে, এগুলোকে সবকে আমরা বলবো এসি কারেন্ট। ওয়াই উই প্রিফার এসি রাদার দ্যান ডিসি? আমরা কেন ডিসি থেকে এসি কে বেশি প্রিফার করব? ফার্স্ট অফ অল, এসি কে আমরা ক্রিয়েট করতে পারবো উইথ দ্য হেল্প অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেটাকে ডিসিতে পারবো না আমরা। এসি কে আমরা পারবো। তাহলে এসি কে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে কোন থিওরির মাধ্যমে পাবো? ফ্যারাডেজ ল অ্যান্ড লেন্জ ল, যেটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সো ইএমআই বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে আমরা কিন্তু এসি কে কনভার্ট করতে পারি, তৈরি করতে পারি, এবং সেই যন্ত্রটার নাম হচ্ছে ডায়নামো, জেনারেটর। সো ডায়নামো বা জেনারেটরের সাহায্যে এসি তৈরি করাটা যথেষ্ট ইজি। এসি কে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে খুব সুবিধা হয় বাই দ্য ইউজ অফ ট্রান্সফরমার। ট্রান্সফরমারের সাহায্যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় এসি কে কনভার্ট করতে পারি। যেমন ফরাক্কাতে কোনো একটা জায়গায় বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেই বিদ্যুৎ যদি এখানে আসে, যদি ডিসি হতো অনেকটা বিদ্যুৎ নষ্ট হয়ে যেত, কারেন্ট অনেকটা নষ্ট হতো। কেন নষ্ট হতো? বিকজ তারের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেখানে কিছু রেজিস্ট্যান্স তো থাকবে। রেজিস্ট্যান্সের জন্য আমরা জানি এইচ সমান আই স্কোয়ার আর টি। তাহলে যত টাইম ধরে যাবে আর আই স্কোয়ার আর এর ভ্যালু তো পজিটিভ থাকবে, তাহলে হিট লসের মাধ্যমে ও কিছু পরিমাণ এনার্জিকে লস করতে থাকবে। আবার ভি ইকুয়াল টু আইআর ইউজ করো, তাহলে ওখানে যে পোটেনশিয়াল ফরাক্কায় থাকবে এখানে পোটেনশিয়াল সেম হবে না, আইআর পরিমাণ লস হয়ে যাবে। যদি আমার এখানে সেই পোটেনশিয়ালটা পেতে চাই তাহলে হবে না, লস তো হয়ে যাবে। তো যে লসটা হয় সেটা রিকভার করে দেয় আমাদের ট্রান্সফরমার। লস তো হবেই, এসিতেও লস হয়, কিন্তু রিকভারিটা হয় এসিতে, কারণ কি ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আছে। কিন্তু ডিসিতে এরকম কেস হবে না বলে আমরা পারবো না। এসিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার এটাই সবথেকে সুবিধা। এসির উৎপাদন ব্যয় খুবই কম, সেই জন্য একে খুব সুলভে বা ইজিলি এবং খুব সস্তায় সবকে দেওয়া যায়। রাদার দেন আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের এখানে অনেক ইউনিট বিল বেশি, অন্যান্য জায়গায় হয়তো অনেক ইউনিট বিল কম। ঠিক আছে, তো এই সমস্ত ইউজের জন্য আমরা এসিকে প্রিফার করি। এট ফার্স্ট কিন্তু ডিসি ছিল, প্রথম কিন্তু ডিসি ছিল। যদি ডিসি দেখো, এডিসন ডিসি মার্কেটটাকে খুব ভালো মতো ইউজ করেছিল। তার আন্ডারে এসেছিল নিকোলা টেসলা, আমি গল্পটা বলেছিলাম। নিকোলা টেসলায় প্রথম এসিকে এরকম ভাবে মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে তৈরি করার পরিকল্পনা ভেবেছিলেন, আর তার পথ দেখিয়েছিলেন আমাদেরকে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে অ্যান্ড লেঞ্জ, অবভিয়াসলি, যে নিউম্যানস ল বলা হয়। তাহলে তার ফলে আমরা পেলাম। সো নিকোলা টেসলার অবদান কিন্তু এখানে আছে, অবভিয়াসলি আছে। তো একটা এসি জেনারেটর কিভাবে কাজ করে, হাউ এসি মানে জেনারেটর ওয়ার্কস যদি দেখি, তো এখানে কমপ্লিটলি আমরা ডাইরেকশনের জন্য আমরা পুরোপুরি ইউজ করব ফ্লেমিংস লেফট রাইট হ্যান্ড রুল। রাইট হ্যান্ড রুল আমাদেরকে কি বলে, যে ডান হাতের যদি এই তিনটে আঙুলকে পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিউচুয়ালি রাখা হয়, এবং এইটা যদি আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনকে প্রকাশ করে, আর এইটা যদি যে পরিবাহিতে বা কন্ডাক্টরে আমরা কারেন্ট তৈরি করব তাকে ডিরেকশনে তাকে নড়ানো হয় বা ঘোরানো হয় বা তার উপর একটা মোশন দেওয়া হয়, তাহলে এইটা হবে ইনডিউসড কারেন্টের ডাইরেকশন। কিন্তু ইনডিউসড কারেন্ট কতটা হবে সেটা কিন্তু ফ্লেমিং বলতে পারে না। ফ্লেমিং অনলি ডাইরেকশনটা দেয়, কোন দিকে কাজ করবে। তাহলে কতটা পরিমাণ কারেন্ট তৈরি হবে সেটা জানবো কি করে? বাই দ্য ইউজ অফ ফ্যারাডেজ ল, বিকজ ই প্রপোর্শনাল টু ডিফাই ডিটি, আগের চ্যাপ্টারে পড়িয়েছিলাম। সো ই প্রপোর্শনাল টু ডিফাই ডিটি অ্যান্ড ই সমান কত হতে পারে? কে ডিফাই ডিটি বা মাইনাস কে, হোয়াট এভার ইউ ক্যান থিঙ্ক। তো ফাই চেঞ্জ যত র্যাপিডলি করবো আমরা, সেখানে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেট হবে। যেমন আমরা এরোপ্লেনের উইং এর ক্ষেত্রে বলেছিলাম যে এরোপ্লেন যখন ম্যাগনেটিক ফিল্ডকে কাট করতে করতে যায়, তখন সেই উইং এর দুই প্রান্তে আমাদেরকে ম্যাগনেটিক ফিল্ডের দরুন ইলেকট্রিক পোটেনশিয়াল তৈরি হয় বা ইএমএফ তৈরি হয়। এক্ষেত্রেও তাই হবে। তাহলে এইরকমই একটা সেট তোমাদের বই দেওয়া আছে, আমি অত ভালো করে ছবি আঁকতে পারবো না হয়তো, বাট আমি একটা সেট চেষ্টা করছি। তাহলে আমার যদি কারেন্ট তৈরি করতে চাই, তাহলে আমাকে কি লাগবে? যদি ফ্যারাডেজ ল দেখি, তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড দরকার, এবং স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, নর্মাল নয়, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এরকমই একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড আমরা চয়েস করলাম। সেটা আমরা ইলেকট্রোম্যাগনেটের সাহায্যেও তৈরি করতে পারি, সেটা আমরা কি করতে পারি? নর্মাল ম্যাগনেটের সাহায্যেও তৈরি করতে পারি। যেমন তুমি একটা ম্যাগনেটাইট নিতে পারো, ম্যাগনেটাইট কি করবে? ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। যেমন অশ্বক্ষুরাকৃতি চুম্বক হতে পারে, হর্সশু শেপড। তোমার বার ম্যাগনেট যা ইচ্ছা তাই, এমন ভাবে নাও যেন এই দিকটা থাকে তোমার নর্থ পোল, এই দিকটা সাউথ পোল, এইখানে একটা কন্টিনিউয়াসলি ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, এবং ম্যাগনেটিক ফিল্ডটা নর্থ থেকে সাউথ পোলের দিকে কাজ করবে অবভিয়াসলি। এবং এখানটাতে আমরা কি করব? একটা কোনো কন্ডাক্টর নেব যার ফ্লাক্স চেঞ্জ হবে, অর্থাৎ যার মধ্যে কারেন্টটা তৈরি হবে। কনসিডার করো এরকম যে একটা এরকম কুণ্ডলীকে তুমি প্লেস করেছো,
যে কোনো একটা কুণ্ডলীকে তুমি প্লেস করেছো। ওকে, এবার এই কুণ্ডলীটাকে আমরা ঘোরাবো, কিসের সাহায্যে ঘোরাবো? এটাকে ঘোরাতে পারি, তাহলে এইটাকে ঘোরানোর জন্য আমরা এখানে একটা লাঠির মতো বা কিছু অংশ রেখে এই জায়গাটা একটা ফ্যান রাখতে পারি, এবং এই ফ্যানে তুমি জলের বাড়ি মারো, ও ঘুরতে শুরু করবে। এয়ার মারো, বায়ু শক্তি, তুমি এখানে স্টিম মারো, তাপ শক্তি, যা ইউজ করবে, এই জায়গাটাকে ঘোরাও, তাহলে এটা অটোমেটিক্যালি ঘুরবে। তাহলে এটা যদি ঘুরে, এই কয়েলের সাথে কানেক্টেড যে সার্কিট থাকবে, সার্কিটকে ঘোরালে হবে না। তাহলে এখানে আমার এমন কিছু সিস্টেম রাখতে হবে, একটা বল বেয়ারিং কাইন্ড অফ কনসেপ্ট, যেটাকে আমরা স্লিপ রিং বলি ফর দ্য এসি জেনারেটর। সো এটাকে আমরা স্লিপ রিং বলবো, রোটর বলতে পারো, রোটর বলাটা উচিত নয়, স্লিপ রিং। তাহলে এখানে একটা স্লিপ রিং থাকবে, এখানে একটা স্লিপ রিং, কনসিডার করে নাও এরকম ভাবে যে এটা একটা স্লিপ রিং আর অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা স্লিপ রিং, এরকম তুমি ভাবতে পারো এরকম। তাহলে এটা একটা স্লিপ রিং হতে পারে আর এটা একটা স্লিপ রিং। আমি টাচ করাইনি এই সেন্সে যে এইটা আলাদা, এইটা আলাদা, এই দুটোকে ঘুরতে দেবো না, এই দুটোকে ঘুরতে দেবো না। তাহলে কি হবে, এই চাকাটা এইভাবে ঘুরবে, তাহলে এই তারটাও ঘুরবে, কিন্তু এই দুটো চাকাকে আমি ঘুরতে দেবো না। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে চাকাটা কানেক্টেড থাকবে কার সাথে? তাহলে ধরো একটা সার্কিট আঁকার চেষ্টা করছি, এই চাকাটা এর সাথে কানেক্টেড, যেখানে আমি একটা বাতি জ্বালাবো, কনসিডার করে এখানে একটা আমি বাতি জ্বালাবো, এরকম একটা সিচুয়েশন ভাবতে পারি আমরা। এখন যদি এই চাকাটাও ঘুরে যায়, তাহলে এটাও ঘুরবে। তাহলে চাকাটা কি আছে, এখানে শোল্ডার আছে, কিন্তু এই জায়গাটা কি আছে, একটা কার্বন ব্রাশ এর সাহায্যে কানেক্টেড আছে। ওয়াই উই আর ইউজিং কার্বন ব্রাশ? একে তো এটা ঘুরবে, এর কারণে এরম এরম ভাবে ঘোরার কারণে এখানে ফ্রিকশন তৈরি হবে, যতটা লেস ফ্রিকশন তৈরি করা যায় তত ভালো। দেখা গেছে কার্বন ব্রাশের ফ্রিকশন অনেক কম হয় এবং এটা সহজে ক্ষয়ে যায় না, আর কার্বনের দাম অনেক কম, সেই কারণে কার্বনটাকে আমরা এখানে ইউজ করতে পারি। সো কার্বন ব্রাশ এই জায়গায় ইউজ করা হয় যাতে এটা নষ্ট না হয়। এই হলো সিচুয়েশন। এবার একে তুমি ঘোরাও, তো ধরো কনসিডার করো এরকম ভাবে যে একে তুমি নিচের দিকে ঘোরাচ্ছ, এটাকে তুমি ওপরের দিকে নিয়ে যাচ্ছ, এবার এইভাবে ঘোরাচ্ছ, এইভাবে, ওকে এইভাবে ঘোরাচ্ছ। তো যদি এইভাবে ঘোরানোর চেষ্টা করি, তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, সরি রাইট হ্যান্ড রুল ইউজ করো। রাইট হ্যান্ড রুল অনুযায়ী এইদিকে হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, সো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, আর এইদিকে হচ্ছে আমার কি পরিবাহীর গতি, কারণ পরিবাহীটাকে নিচে নিয়ে যাচ্ছি। তাহলে এটা যদি হয়, তাহলে কারেন্টের ডাইরেকশন দেখো নিচে হবে। সো অবভিয়াসলি দেখো একদম এক্স্যাক্টলি কারেন্টের ডাইরেকশনটা আমার নিচে হচ্ছে, তাহলে এখানে কারেন্টের ডাইরেকশন নিচে হলে অবভিয়াসলি এখানে উপরেই হবে, কারণ কারণ এখানে কি হচ্ছে, ঘোরাচ্ছি নিচে, তাহলে কারেন্ট এইদিকে যাচ্ছে, তাহলে উপরে ঘোরালে কারেন্ট তো উপরের দিকে চলে যাবে। তাহলে বেসিক্যালি এট ফার্স্ট যখন আমি এইভাবে ঘোরাবো এক পাক, তখন একটা কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করবে, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এই জায়গায় শুধুমাত্র এই পজিশনে যখন আমি ঘোরাচ্ছি এক পাক, তখন আমার কারেন্টের ডাইরেকশনটা গেল এইদিকে। ট্রু, অবভিয়াসলি সে ট্রু। এইটা যদি ঘুরে যেত তাহলে সমস্যা হতো। এবার তাহলে এই পজিশনটা এখন এখানে চলে এসছে, এই পজিশনটা এখন এখানে চলে এসছে, ওকে কি করব, আবার ঘোরাবো, ওকে কি করব, আবার ঘোরাবো। তাহলে যদি আবার ঘোরাই, তাহলে এখন কি হবে, আবার একে এদিকে নিয়ে যাবো, একে এদিকে নিয়ে যাবো, তাহলে একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করবে এখানটাতে আবার। এখন যদি আমি একে ঘোরানোর চেষ্টা করি এই দিকটা বরাবর, ঠিক আছে, তাহলে কারেন্টটা কোন দিকে ফ্লো করবে, এগেইন যদি দেখো, তাহলে এই অংশটা কি করছে, উপরে এসছে, কারণ ওকে এইভাবে ঘোরাচ্ছি তো। কারণ একটা টাইমকে আমরা 4 ভাগে ভাগ করবো, 1 2 3 4 আর 5 ভাবতে পারো। তাহলে 1 2 3 4 এইভাবে ভাবতে পারো যে এটাকে ধরো 0, এটা কমপ্লিটলি হচ্ছে টি, তাহলে এটা হচ্ছে t/2, এটা হবে t/4, এটা হচ্ছে 3t/4। তার মানে আমি যখন ওকে এইভাবে রেখেছিলাম, এইভাবে অ্যালাইন্ড, আর একটা কেস হতে পারে যে এইভাবে রেখেছি, দুটো কেস হতে পারে। যখন আমি অ্যালাইন্ড রাখবো, তখন এইভাবে যখন আমি সার্কিটটাকে রেখেছি এইভাবে, তখন এর ডাইরেকশন, এরিয়ার ডাইরেকশন এই দিক বরাবর কাজ করছে, আর ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এইদিকে। তাহলে সেক্ষেত্রে বি এর সাথে এর ডাইরেকশন যদি এরকম হয়, তাহলে ফ্লাক্স কত হবে ভাই, 0, কারণ φ = BA cos θ। তাহলে এইরকম সিচুয়েশনে কোনো কারেন্ট পাবে না। কিন্তু যখন ওকে আমি এইভাবে রোটেট করাবো, এই তখন দেখো থিটা হয়ে গেছে 0 ডিগ্রি। কেন থিটা 0 ডিগ্রি? কারণ স্যার এরিয়াও কাজ করছে এদিকে, ম্যাগনেটিক ফিল্ডও কাজ করছে এদিকে। তাহলে যেহেতু অ্যালাইন্ড হয়ে গেছে, তখন কারেন্ট এদিকে হবে। আবার যখন একে এইদিকে ঘোরাবো, তখন এই কারেন্ট যখন এইভাবে আছে সার্কিটটা, তখন দেখা যাচ্ছে কারেন্টটা অপোজিট দিকে কাজ করবে। তার মানে এইভাবে ছিল, ভালো করে বোঝ। এবার কি হয়ে গেছে, ও এইভাবে হয়ে গেছে, দিয়ে আবার কি হবে, এইরকম হবে, এইভাবে ওকে ঘোরাবো, তাই না, এরকম ভাবে। তবে তো এইভাবে সিচুয়েশনটা যাবে না, তো ভাবতে পারবো না, ইমাজিনই করতে পারবো না। তাহলে যখন এইদিকে গেছে, তখন কারেন্টটা কি কাজ করছে, এইদিকে, তখন কারেন্টটা এইদিকে কাজ করছে, মানে এইদিকে যাবে, এইদিক দিয়ে এইদিকে আসবে, দিয়ে এদিক দিয়ে ঘুরে পালাবে। আবার যখন এদিকে আসবে, তখন আবার কারেন্টটা কি করবে, নিচ দিয়ে যাবে উপরের দিকে। আবার যখন এরকম হবে, তখন আবার নিচে আসবে। তার মানে এক পাকে কারেন্ট এরকম ভাবে
চারটে সিচুয়েশন দেখো, চারটে অভিমুখী পাবি তুই। দেখ বুঝতে পারছিস কারেন্টের চারটে অভিমুখ পাচ্ছিস তুই, কারণ উপর দিকে দুটো নিচের দিকে দুটো। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি কারেন্ট যাচ্ছে। তাহলে কারেন্ট একবার যাচ্ছে আপওয়ার্ড, একবার যাচ্ছে ডাউনওয়ার্ড, আবার আপওয়ার্ড আবার ডাউনওয়ার্ড। কখন কখন কারেন্ট জিরো হচ্ছে না, তো ইন দ্যাট সিচুয়েশন যখন থিটাটা আমার হতে যাচ্ছে কত 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি হবে দুটো সিচুয়েশনে, অবভিয়াসলি তাই হবে। একটা এই সিচুয়েশন যখন থিটা 90 ডিগ্রি, কখন না তো এইভাবে রেখেছেন স্যার। আর একটা কখন হবে বলতো, এইরকম ভাবে যখন থাকবে। হ্যাঁ না বল, তাহলে এইটা সেই সিচুয়েশনটা, হ্যাঁ না বল, ঠিক বলছি তো? তাহলে এইভাবে ও যাচ্ছে, তাহলে আলটিমেটলি এইভাবে ওর ডিরেকশনটাকে চেঞ্জ করতে 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 যাচ্ছে এবং কারেন্ট এইভাবে আপ ডাউন হচ্ছে। কিন্তু এখানে যেহেতু বাল্ব জ্বালাচ্ছি, ডাইরেকশনের কোনো ম্যাটারই করবে না। কেন ডাইরেকশন ম্যাটার করবে না? তুমি বলবে স্যার বাল্বটা একবার জ্বলবে একবার জ্বলবে না। না, বাল্ব যেহেতু কাজ করে উইথ দ্য প্রিন্সিপাল অফ এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, কিন্তু আই যেহেতু স্কোয়ার আছে, তাহলে কারেন্ট আপকে যদি পজিটিভ ধরি, যে পরিমাণ হিট তৈরি হবে, কারেন্ট যখন ডাউনওয়ার্ডে আছে মাইনাস, তখনও সেম পরিমাণে হিট তৈরি হবে। এবার তোমার মনের মধ্যে হতে পারে যে স্যার এখানে যখন আমি ঘোরাচ্ছি তখন মাঝে এই সমস্ত জায়গায় তো কারেন্টের ভ্যালু কম, পিকের থেকে এখানেও কম, এইটা সব থেকে বেশি, মানে এই জায়গাটা এলে বাল্বটা সব থেকে বেশি জ্বলবে, এখানে এলে বাল্ব অপেক্ষাকৃত কম জ্বলবে, কারণ আয়ের ভ্যালু তো কম, বুঝতে পারছো? এখানে কম, স্যার এখানে নিভে যাবে বাল্বটা, আবার এখানে একটু আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে এখানে ম্যাক্সিমাম ভ্যালুতে আসবে স্যার। তাহলে এইভাবে আমরা কোনোদিন কিছু দেখি না কেন? আমরা সবসময় একটা কনস্ট্যান্ট দেখি। ইয়েস, আমরা কনস্ট্যান্টই দেখি, আমরা কোনোদিন দেখি না, কারণ আমার খালি চোখ এত র্যান্ডম চেঞ্জ দেখতেই পারবে না। আমরা যে এখানে ঘোরাচ্ছি এটাকে, আমরা তো কত সহজে একবার ঘোরালাম, কিন্তু যেখানে ফরাক্কা বা যেখানে এটা তৈরি হচ্ছে, 1 সেকেন্ডে তাকে 50 বার ঘোরানো হচ্ছে। তাহলে 1 সেকেন্ডে ওকে 50 বার ঘোরানো হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে 50 বার ঘোরানো মানে 1 সেকেন্ডে 10-এর পর হলেই তো আমরা জিনিস দেখতে পাবো না, কন্টিনিউয়াস মনে হয়ে যাবে। মানে আমরা ফ্যানকে কন্টিনিউয়াস ব্লেড দেখি, কিন্তু যদি মোবাইলে ছবি তুলি তখন তো 3টে ডিরেকশন 3 জায়গায় থাকবে। অ্যাকচুয়ালি তো তাই হওয়া উচিত, কারণ একটা ফ্রেমকে আমি ধরছি, তাই না? নর্মাল মোবাইলে আসে না, কিন্তু আগেকার কালে যদি কোটাকের ক্যামেরা দেখতে, ও ফ্রেম কিন্তু ধরতো, মানে 3টে ব্লেড দেখা যায়। সেই জন্য অনেক সময় মোবাইলে ছবি তোলার সময় দেখবে যে আমরা যখন এই ফ্যান ঘোরা দেখি, ফ্যানটা দেখবো অনেক সময় স্লো আটকে যাচ্ছে এরকম টাইপের ফ্যান ঘোরা দেখি। কারণ কি? ক্যামেরা সেটা ধরতে পারছে, আমার চোখ ধরতে পারছে না। যদি শাটারকে সেই রকম লেভেলে নিয়ে যাওয়া হয় তাহলে ও ধরতে পারবে, আমার চোখ পারছে না। আর 2 নম্বর কেস, আমরা এই যে পরিবর্তনটা দেখছি, এই পরিবর্তন যেমন ভাবে হচ্ছে তারের মধ্যে দিয়ে কি সেইভাবে কারেন্ট যাচ্ছে? না, তারের মধ্যে অ্যাকচুয়ালি এইভাবে কারেন্ট তো যাই না। তাহলে তার মধ্যে কি? অ্যাকচুয়ালি তো তারের মধ্যে ড্রিফট হয়। যদি আমরা ওহমিক স্ট্রাকচারে আসি, তারের মধ্যে তো ড্রিফট হয়। তার মানে আমি যখন ওকে ঘোরাচ্ছি, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে অটোমেটিক্যালি, আমরা বুঝতে পারছি না। ইলেকট্রিসিটি মানে তো ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে রে ভাই। এবার সেই ইলেকট্রিক ফিল্ডকে হচ্ছে তারে একটা বাড়ি মারছে, ইলেকট্রন গেটস ড্রিফটেড, ইলেকট্রন ড্রিফট হচ্ছে। তো ওই ড্রিফট ইলেকট্রনের মধ্য দিয়ে এইভাবে কারেন্ট কোনোদিন যখন যায় না, বরং কি হয়, একটা এনার্জি ফ্লো হয় ওই তারের মধ্য দিয়ে, দ্যাট ইজ কল্ড ইলেকট্রিক এনার্জি। এবং সেই ইলেকট্রিক এনার্জিটা এখানে আসছে। এখন আমরা যদি এইভাবে দেখি তাহলে তো এই চেঞ্জটা বুঝতে পারবো না স্যার। তাহলে আমরা যদি ক্যামেরার শাটারকে চেঞ্জ করি তাহলে এখানে ব্লিঙ্ক করা কি দেখবো? হ্যাঁ, ব্লিঙ্ক করা দেখবে। কি করে বুঝতে পারবে? আগেকার কালের যে পিকচার টিউবওয়ালা টিভি ছিল, মোটা, পেছনটা বড়, এরকম টাইপের টিউব, ওই টিভি, এলইডির কথা বলছি না, ওই টিভিতে গিয়ে যদি তুমি মোবাইলটা ধরো, তুমি দেখবে এরকম করে দাগ থাকবে এবং ব্লিঙ্ক ব্লিঙ্ক করছে। এলইডিতে পাবে না, এটা এলইডিতে হয় না। তাহলে ওই টিভিতে কেন হচ্ছে? কারণ ওখানে ফ্রেম রেট অনেক কম থাকে, ওখানে ক্লিয়ারিটি আর এখানকার ক্লিয়ারিটি অনেক পার্থক্য আছে। তাহলে খালি চোখে আমরা এটা দেখতে পাচ্ছি না, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা স্মললি ব্লিঙ্ক করছে, সেটা আমরা বুঝতে পারছি না। তাহলে কেন বুঝতে পারছি না? সেই জন্য আমরা এই ভ্যালুটাকে এইভাবে না ধরে বরং এর একটা অ্যাভারেজ ভ্যালুকে ধরে নিই আমরা। এই অ্যাভারেজ ভ্যালুটাকে আমরা এবার বার করার চেষ্টা করব। এখন অ্যাভারেজ ভ্যালু বার করাও কিন্তু খুব মুশকিল, তার কারণ আছে বিভিন্ন রকম। তো অ্যাভারেজ ভ্যালু বার করার আগে আমরা এটাকে নিয়ে আলোচনা করছিলাম যে এইভাবে কাজ করছে। তাহলে এই সার্কিটটা যখন ধরো এইভাবে আছে, তখন কারেন্ট কত ছিল? 0। এরকম ভাবে ভাবতে পারো, তাই না? এরকম ভাবে ভাবতে পারো, ঠিক আছে? তো আমরা যদি এইভাবে না দেখি, এই সোজা ভাবে না দেখি, আমরা একটা পাশ থেকে দেখি এরকম ভাবে বা এরকম ভাবে দেখি, তাহলে দেখবো যে ও ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যালাইন্ড আছে নাকি? ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যালাইন্ড আছে, তাহলে দুটো কেস হতে পারে। এখন যদি আমরা দেখি যে কোনো একটা সার্কিটে, যে আমরা যেখান থেকে দেখছি যেদিকে ম্যাগনেটিক ফিল্ড, তারটাও সেই দিক বরাবরই আছে, এইভাবে আছে, মানে কয়েলটা এইভাবে রাখা আছে, আমরা ওপর থেকে দেখছি আর ম্যাগনেটিক ফিল্ড এদিকে কাজ করছে, তাহলে এইভাবেই আমরা তাকে দেখব। বুঝতে পারছো? আমি যদি চোখটা এখানে রাখি,
তাহলে চোখটা এখানে রাখলে কি দেবো, আমি তো শুধু এই পার্টসটা দেখতে পাবো, এদিকটা দেখতে পাবো না। আর আমি কি দেখবো, ব্যাটা এইভাবে আছে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যালাইন্ড আছে। বুঝতে পারছি ব্যাপারটা? আমি এইখানে চোখ রাখছি এই জায়গাটায়, তাহলে আমি যদি এখানে এরকম ভাবে চোখ রাখি, তাহলে আমি অবভিয়াসলি শুধু এই পার্টটুকু দেখতে পাবো, বাকি পার্টটুকু তো আর দেখতে পাবো না। কেন এরকম ভাবে ভাবছি? কারণ আমি এটাকে রোটেশনের সাথে এর অ্যাঙ্গেলটাকে বার করার চেষ্টা করছি, আমি এর সাথে এর রিলেশনটাকে একটা গ্রাফে আনার চেষ্টা করছি। তাহলে আমি চাইছি যে এই জায়গাটায় আমি চোখ রাখবো। তাহলে আমি যদি এই জায়গাটায় চোখ রাখি, তাহলে এই জায়গাটায় চোখ রাখলে আমি পুরো পাথটাকে দেখতে পাবো না, বরং আমি একটা লাইন মতো দেখবো। আমি এই লাইনটারই কথা বলছি। এবার এই লাইনটাকে আমরা রোটেট করাবো। ধর একদিকটা কি দিলাম, মানে কালো দিলাম, একদিকটা গোল দিলাম, ঠিক আছে। এবার ধর রোটেট করাচ্ছি কোন দিকে, ধর এই দিকে রোটেট করাচ্ছি। তাহলে যখন এইদিকে রোটেট করাবো, তাহলে এইদিকে রোটেট হলে পরের সিচুয়েশনটা কেমন হবে স্যার? পরের সিচুয়েশনটা নিশ্চয়ই এরকম দাঁড়াবে, পরের সিচুয়েশনটা এরকম দাঁড়াবে। আবার যেহেতু রোটেট হচ্ছে, পরের সিচুয়েশনটা কেমন দাঁড়াবে? উল্টো দাঁড়াবে। তাহলে কি হবে? পরের সিচুয়েশনটা এরকম দাঁড়াবে, ঠিক বলছি। আর তারপরে সিচুয়েশন কেমন দাঁড়াবে? এরকম দাঁড়াবে। বুঝতে পারছিস না ব্যাপারটা? রোটেট হচ্ছে তো নাকি? রোটেট হচ্ছে তো। কেন? এদিক দিয়ে থাকলে পরে এইভাবে ঘুরছিস। এই বরাবর, এই বরাবর দেখলে হবে, এই বরাবর দেখলে হবে, এই দিক, সব দিক দিয়ে দেখতে হবে। আমি যে কোনো একটা দিক দিয়ে ভাব, তুই এই দিক দিয়ে ভাবলে যদি ভাবিস তাহলে কি হবে? এইভাবে যাচ্ছে। আচ্ছা এই বরাবর, হ্যাঁ হ্যাঁ, চোখটাই বরাবর, তাহলে সুবিধা হবে। ঠিক ঠিক ঠিক, এই দিক দিয়ে দেখলে বুঝতে সুবিধা হবে না? হ্যাঁ, বেটার হবে। ঠিক ঠিক ঠিক, ঠিক। হয় নিচ থেকে দেখো, না হয় উপর থেকে দেখো, যে কোনো একদিক দেখলে বেটার হবে। ঠিক, থ্যাংক ইউ। তাহলে এই দিক থেকে চোখ রাখ। তাহলে এই দিক থেকে রাখলাম, মানে এরকম দেখতে পেলাম আমরা সিচুয়েশনটা, এটা আমাকে ঘোরাচ্ছে। তাহলে এইটাকে যদি আমরা এখন গ্রাফ আকারে প্লট করার চেষ্টা করি, তাহলে দেখ প্রথমে তো এই অ্যালাইন ছিল, আমি কি করছি, ওকে গ্রাফের সাথে চেঞ্জ করার চেষ্টা করছি। এটা এই বরাবর চলে এসছে, এটাকে টুইস্ট করাচ্ছ এদিকে, তাহলে এই এরকম ভাবে সিচুয়েশন এসছে। তাহলে আমরা দুটো সিচুয়েশন পাবো বল প্রণয়, যে দুটো সিচুয়েশনে কারেন্ট জিরো হবে বা পোটেনশিয়াল জিরো হবে। কোন দুটো সিচুয়েশন হতে পারে বলতো? যখন অ্যালাইন্ড আছে এটা তো একটা সিচুয়েশন, যখন জিরো পাবো, এই জিরো। আচ্ছা এটাকে ভাগ করে দিচ্ছি বলে মিডল পয়েন্ট, এটা একটা পয়েন্ট হচ্ছে, আর এইটা একটা পয়েন্ট হচ্ছে, এরকম ভাবে ভাবছি। এরকম চারটে পয়েন্ট আছে, বুঝতে পারছিস? তাহলে কোন চারটের মধ্যে একটাতে তো জিরো হবে, বুঝতে পারছি আমরা, আর কোনটাতে হবে? এই অ্যালাইন্ডে হবে নাকি, তাই না? এই অ্যালাইন্ডে হবে। তাহলে এই জায়গাটা, এই দুটোতে জিরো হবে, মানে গ্রাফটা এমনই পাবো যে এই দুটো জায়গায় ওকে জিরো আনতেই হবে, আসবেই। আমি সেই জন্য বলেছিলাম যে কোনো দুটো মোমেন্টে ওর কি হবে বলতো, পোটেনশিয়ালটা কি হয়ে যাবে? জিরো হবে। এটা ঠিক। এবার যখন এইভাবে ঘুরিয়েছি, তাহলে কারেন্টের ডাইরেকশন ইমাজিন কর যে এইদিকেই যাচ্ছে, পজিটিভে আছে, ধর ইমাজিন কর যে পজিটিভে আছে, তাহলে সামহাউ কারেন্টের ডাইরেকশনটা কেমন হবে বা কারেন্ট কেমন যাবে? এইরকম ভাবে যাবে, তাই না? কেন এই জায়গাটায় ম্যাক্সিমাম হবে বলতো? থিটা কত হয়ে যাবে তখন? 0 ডিগ্রি। তার মানে এইভাবে ছিল, এইভাবে ছিল, গ্রাফটা কি হলো? এইরকম হয়ে গেছে। হ্যাঁ না বল? কারণ এবার দেখ থিটা আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? এর মধ্যে বি এর মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। যখন আবার এরকম হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে? 0। আবার কখন হবে? যখন আবার এরকম ভাবে ঘুরবে নাকি, তখন কি হয়ে যাবে বলতো? মাইনাসে। কেন? থিটা কত হয়ে যাবে? 180 ডিগ্রি। বুঝতে পারছি না ব্যাপারটা? থিটা 180 হয়ে যাবে না? তাই থিটা 180 হয়ে গেলে কি হবে? তখন এটা মাইনাস হয়ে যাবে, সো মাইনাস দিয়ে এইরকম ভাবে বেরোবে। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? আবার যখন আসবে তাহলে এইভাবে ও চলতে থাকবে। আবার আর একটা সিচুয়েশনে যখন লম্বা হবে, তাহলে এইভাবে আমরা এসি কে এইভাবে প্লট করতে পারি বা বোঝাতে পারি। রাজশ্রী কি কোনো জায়গায় ডাউট আছে? বুঝতে পেরেছো না? বুঝতে পারোনি? দেখো সিম্পল, আমি এটাকে এমনি আঁকলাম, এটা না বুঝলেও হতো না, এটার সাথে এটা রিলেট করলেই হয়ে যায়, এরকম কোনো বড় ব্যাপার না, ইটস নাথিং বাট। ক্লিয়ার হয়েছে? ওকে। তাহলে আমরা এসি যে বলছি এতবার, তাহলে এসি 3 রকমের হয়। একটা স্কোয়ার হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, সাইনোসয়েডাল হতে পারে, আচ্ছা কো সাইনোসয়েডাল হতে পারে, আরো অনেক রকম তো হতে পারে। এত রকম পড়তে আমরা এখন পারবো না, তার জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ আছে, সেখানে গিয়ে পড়তে হবে। তাহলে আমরা এখন কি করবো? শুধু সাইনোসয়েডালটাকে নিয়ে আলোচনা করি। উই আর ইউজিং অনলি সাইনোসয়েডাল। তো যদি সাইনোসয়েডাল গ্রাফকে নিয়ে আলোচনা আমরা করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো, কি দেখতে পাবো? আপাতত আমি আমার মোছার জায়গাটা দেখতে পাচ্ছি না। ওকে, তো যদি আমরা সাইনোসয়েডাল গ্রাফটাকে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি, দেখ কি হয়। তাহলে সিচুয়েশনটা এরকম দাঁড়ায় যে ধর এখানে একটা ম্যাগনেট ছিল,
এটা নর্থ পোল, এখানে একটা ম্যাগনেট ছিল, এটা হচ্ছে সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল, একটু দেখে বলবি। এবার ধর এইদিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, আর যে এইটা রেখেছিলিস এইটা সামহাও ধর 0, 90, 180 নেই, সামহাও কিছু একটা অ্যাঙ্গেল করে বসে আছে, সে থিটা অ্যাঙ্গেল করে বসে আছে, হতেই পারে অ্যাট এনি অ্যাঙ্গেল থিটা। তো যদি অ্যাট এনি অ্যাঙ্গেল থিটা হয়, হৃষিত বলতে পারবি এখানে টর্ক কত কাজ করবে? বি সাইন থিটা টর্ক। না পারলে কি হবে বলতে পার? যাক এখানে লাগবে না, বাট টর্ক মানে বিনা সাইন থিটা হয়, কতবার পড়েছিলাম বিনা সাইন থিটা, না মনে পড়ছে? বিনা সাইন থিটা, হোয়াটএভার। আচ্ছা আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে এখানে কারেন্ট জেনারেট করা, তড়িৎ। এটা আমরা বাড়িতে তৈরি করতে চাইছি, কি করে তৈরি করবো বাড়িতে? তাহলে যদি এই সিচুয়েশনের বাইরে তৈরি করতে চাই, একটা সাইকেল লাগবে, সাইকেলের পেছনে কি লাগবে আমার? চাকা। চাকাটাকে বাদ দিয়ে দাও, দিয়ে ওখানে কি করো? কপার কয়েল নাও, ঘোরানো, অনেক ঘোরানো কপার কয়েল নাও, এবং সেটা কানেক্ট করো কার সঙ্গে? গিয়ার বক্সের সাথে, যেটা গিয়ার আছে, বা যেটা তোমার ওই টুথেড অংশটা আছে না, দাঁত দাঁতওয়ালা ওরকম। এবার প্যাডেলের সাথে কানেক্ট রাখো। এবার সেম সিচুয়েশনে এরকম দুটো পয়েন্ট বার করো ওই তার থেকে, এবং সেখান থেকে একটা বাল্ব লাগানোর ব্যবস্থা করো। আর তার সঙ্গে কি লাগবে? ওই চাকার এগেনস্টে দুটো বড় বড় ম্যাগনেট। বার ম্যাগনেট নিলে একদিকটা নর্থ নিলে আরেক দিকটা সাউথ নেবে, নর্থ সাউথ পোল থাকবে। এবার কি করবো? আমরা এরকম ভাবে ঘোরাবো। ঘোরানোর সময় আমরা এখানে কি পাবো? তাহলে ঘোরানোর সময় যদি আমরা এখানে ঘোরাই, তাহলে অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি হবে। তাহলে কাকে ইউজ করলাম আমরা? ফ্যারাডে। তাহলে এখানেও যদি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি করতে চাই, যে কারেন্ট বা পোটেনশিয়াল, সেখানেও আমাকে ফ্যারাডেই লাগবে। সো ফ্রম ফ্যারাডেজ ল থেকে আমরা বলতে পারি ই প্রপোর্শনাল টু, বা ই সমান লিখে দেয় ডি ফাই ডিটি, কেটাকে 1 ভাব, অসুবিধা নাই। আর মাইনাস সাইনটাকে আমরা লিখতে পারি, লেঞ্জ আছে যেহেতু লেঞ্জকে ভুলে গেলে হবে না, ই সমান মাইনাস ডি ফাই ডিটি। তাহলে ই বার করতে গেলে তো ভাই ফাই দরকার। অয়ন বলো এখানে ফাই কত হবে? যদি এর এরিয়াটা এ হয় আর এর ম্যাগনেটিক ফিল্ডটা বি হয়। ফাই মানে কি বলতো? ফ্লাক্স। সো ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে নিজে বল? ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে লিখি, কত হবে ম্যাগনেটিক ফ্লাক্স বল? দেখ ম্যাগনেটিক ফ্লাক্স পারছিস না, আর 8 তারিখ পরীক্ষা দিতে যাবি, কি হবে সমর্পিতা? ম্যাগনেটিক ফ্লাক্স অ্যাঙ্গেল থিটা, এরিয়া এ, আর ম্যাগনেটিক ফিল্ড বি। বি এ কস থিটা হয়, হ্যাঁ মাথায় রাখবে, বি এ কস থিটা, বি ডট এ হয়, বি এ কস থিটা। তাহলে যদি তাই হয়, তাহলে আমরা এখান থেকে ই বার করতে পারবো। ই কত হবে? দেন কত হবে? ই কত হবে না? তো স্যার ই হচ্ছে মাইনাস ডিডিটি অফ ফাই। ফাই কত? বি এ কস থিটা। দেখো তুমি চুম্বক চেঞ্জ করতে পারবে না, তার মানে বি আনচেঞ্জ থাকবে। আবার তুমি এ কেও চেঞ্জ করতে পারবে না, মনে হলো কুণ্ডলীটা খুলে বড় কুণ্ডলী লাগিয়ে দিলাম, ওরকম নয়, তুমি এটা ইন্ডাস্ট্রির কথা ভাবছো। সো এও চেঞ্জ হবে না। সো মাইনাস বি এ পড়ে থাকলো, আর ডিডিটি অফ কস থিটা। তাহলে থিটা মানে কি স্যার এখানে? এবার থিটা তো ভেরিয়েবল নাই, চলো থিটাকে ভেরিয়েবল করি। একে ঘোরাতে হবে নাকি? ঘোরাবি তো, সাইকেলটাকে ঘোরাবি বর্মন করে। ঘোরানোর জন্য তো ফ্রিকোয়েন্সি দরকার, সেটা হচ্ছে ওমেগা। ধর ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার তোমার ভেলোসিটি দিয়ে ওকে ঘোরাচ্ছ, তাহলে থিটার ভ্যালু কত হবে স্যার? ওমেগা টি। তার মানে আমরা এখানে লিখতে পারবো ডিডিটি অফ কস ওমেগা টি। এবার কস ওমেগা টির ইন্টিগ্রেশন ডেরিভেটিভ আমরা পারবো, বিকজ দেয়ার ইজ এ টাইম ভেরিয়েবল। তাহলে কসের জন্য কত হয়? মাইনাস, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল অবভিয়াসলি, বি এ ওমেগা সাইন ওমেগা টি। এটা হচ্ছে ই এর ভ্যালু। ধর এখানে এন নাম্বার অফ টার্ন ছিল, পাক সংখ্যা এন, তাহলে ফ্লাক্সেও এন গুণ হয়ে যায়। সো ফাইনালি ই সমান কত হয়ে যাবে? এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। এই টার্মটা দেখছো যে এন বি এ ওমেগা, এটা কিন্তু ফিক্সড। এন এর ভ্যালু ফিক্সড, বি ফিক্সড, এ ফিক্সড, ওমেগাও ফিক্সড। কেন? কারণ ফরাক্কাতে যেখানে কারেন্ট তৈরি হচ্ছে সেখানে 50 হার্টজে ঘোরানো হচ্ছে, মন হলো না তো একসাথে ঘুরিয়ে দিই, ওরকম হবে না, সব জিনিস সেট করা আছে না। আমেরিকায় 60 হার্টজে চলে, আমাদের দেশে 50 হার্টজে চলে। তো এই জন্য এটাকে ফিক্সড বলে এর ভ্যালুও ফিক্সড। আচ্ছা ওয়েভের ক্ষেত্রে কোন জিনিসটা সবসময় ফিক্সড থাকে? ফ্রিকোয়েন্সি ফিক্সড থাকে, চেঞ্জ হয় না। যদি একই মিডিয়ামে চলে সে চেঞ্জ হবে না, এগুলো সব চেঞ্জ হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এইটা হচ্ছে সেই ভ্যালুটা নাকি, যেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। কারণ ওয়েভের অ্যামপ্লিটিউড চেঞ্জ হয় না যদি না সেখানে একটা কোনো ডিসরাপটিভ ফোর্স থাকে, আনলেস অ্যামপ্লিটিউড একই থাকবে।
তার এনার্জিও একই রকম চলতে থাকবে। সেই জন্য এটাকে আমরা E0 বলবো, যেটাকে পিক ভ্যালু বলবো। সেই জন্য ই সমান লিখবো আমরা E0 সাইন ওমেগা টি। এটাই হচ্ছে আমার পোটেনশিয়াল বা ইলেকট্রোমোটিভ ফোর্সের ইকুয়েশন অফ পোটেনশিয়াল। তাহলে ই সমান E0 সাইন ওমেগা টি, যেখানে আমরা E0টা কি পেলাম, E0 মানে পেলাম হচ্ছে এনবি ওমেগা। এবার কোশ্চেন কি আসতে পারে, যে নিম্নলিখিত কোনগুলি পিক ভ্যালু বা শীর্ষ মান তার তড়িৎচালক বলের নির্ভর করে? তো প্রথমত নাম্বার অফ টার্ন ডিপেন্ড করবে। নাম্বার অফ টার্ন যদি বাড়াও তাহলে এই ভ্যালুটা বাড়বে, তার মানে পিক ভ্যালু তোমার বেড়ে যাবে। যদি ম্যাগনেটিক ফিল্ডকে আরো স্ট্রং করো তাহলে E0 আরো বাড়বে, তার মানে তুমি বেশি কারেন্ট সেখান থেকে পাবে, অ্যাভারেজটাও তোমার বাড়বে। যদি এ বাড়াও এরিয়া তাহলেও হবে, আর জোরে ঘোরাও ফ্রিকোয়েন্সি। সেই জন্য আমেরিকাতে 60 হার্টজ চলে আর আমাদের দেশে 50 হার্টজ চলে। আমেরিকাতে 60 হার্টজ চলে বলে তাদের দেশের কারেন্ট চলে কত, প্রায় 280 থেকে 300 ভোল্টে। আমাদের দেশে কত চলে, 220 থেকে 240 ভোল্টে চলে। ডিফারেন্স এই জায়গাটায় ক্রিয়েট হয়ে যায়। আবার শুধু তাই নয়, ডিপেন্ড করছে বিভিন্ন ফ্যাক্টরের উপর, সেই ফ্যাক্টরগুলো এখানে আলোচনা করলাম। তাহলে এই হচ্ছে E0 এর ভ্যালু ডিপেন্ড করছে। তাহলে স্যার এইটা তো পেলাম ই এর ভ্যালু। আচ্ছা, ই এর সাথে আই এর ভ্যালু যদি পেতে চাই আমরা, তাহলে আই মানে কথা হয় স্যার ই বাই আর, অবভিয়াসলি ই বাই আর হয়। কেন, এটা পড়েছি আগে আমরা, আই সমান ভি বাই আর। তাহলে আই সমান যদি ই বাই আর হয় তাহলে অ্যাকচুয়ালি E0 সাইন ওমেগা টি বাই কত হবে আর। আর E0 বাই আর মানে কি, I0 লিখতে পারবো আমরা। কেন বলতো, E0 পিক ভ্যালু, সেই জন্য আমরা আই সমান কি লিখতে পারবো, আই সমান লিখতে পারবো I0 সাইন ওমেগা টি। এটা হচ্ছে আমার কারেন্টের এসি ইকুয়েশন। তার মানে এটা হচ্ছে অল্টারনেটিভ ভোল্টেজের ইকুয়েশন এভি, আর এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্টের ইকুয়েশন এসি। তাহলে এভি আর এসির ইকুয়েশন আমরা এখান থেকে পেলাম। এখানে যে ওমেগাটা দেখছো, দ্যাটস কল্ড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা। এবার ওমেগার সাথে লিনিয়ার ফ্রিকোয়েন্সির একটা রিলেশন আছে 2πf। এই যে আমি 50 হার্টজের কথা বলছি, দ্যাট ইজ বেসিক্যালি ইফ এফটা হচ্ছে 50 হার্টজ এন্ড এফ বিলংস টু ওমেগা বাই 2π। এফ ইকুয়াল টু কত হবে, তাহলে ওমেগা বাই 2π। আবার এফ মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিকে আমরা 1/t দিয়ে লিখতে পারি। তাহলে 1/t যদি ওমেগা বাই 2π হয় তাহলে t শুড বি ইকুয়ালস টু 2π বাই ওমেগা। এই রিলেশনটা আমাদেরকে জানতে হবে, অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। ওকে, তাহলে এই ঘটনা পেলাম। এবার তাহলে আমরা ইও পেলাম, আইও পেলাম, সব রকম সিচুয়েশন এখানে দেখতে পেলাম যে পাওয়া গেল। ওকে, ভেরি গুড। আমরা প্রথমেই কি আলোচনা করছিলাম, আমরা প্রথমে আলোচনা করছিলাম যে পার্টিকেলটা যখন টাইম ইকুয়ালস টু 0-তে ছিল তখন আইদার পার্টিকেলটাকে এইভাবে রাখবো না হয় এইভাবে রাখবো। হ্যাঁ না বল, হয় 0-তে রাখবো না হয় 90-তে রাখবো। আচ্ছা, যখন অ্যাঙ্গেল 0-তে রাখছি, মানে অ্যাঙ্গেল 90-তে রাখছি, কারণ কি এরিয়া এদিকে কাজ করছে আর বি এদিকে কাজ করছে, বি আর এর মধ্যে অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি হচ্ছে, ফ্লাক্স তখন 0, তার মানে ইও 0। তার মানে যখন তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে তখন আমরা সাইনোসয়েডাল কার্ভ পাচ্ছি, তাই না? অরিত্র বলো, যদি আমরা অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি না রাখি, ধর 90 ডিগ্রি রাখলাম না, আমি 0 ডিগ্রি রাখলাম, দ্যাট মিনস এইভাবে ফার্স্ট সিচুয়েশন রাখলাম, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করছে, এইদিকে। আচ্ছা, এরিয়াটাও ধরে এইদিকে কাজ করছে, তাহলে অ্যাঙ্গেল তো 0 ডিগ্রি। তখন আমার কার্ভটা কোথা থেকে শুরু হবে, নিচে ওপরে এখানে এদিকে ওদিকে, কোথা থেকে? এটা কখন পেলি, 0-তে। কখন পেলি, যখন এইভাবে রেখেছিস, এইভাবে রেখেছিস, মানে এরিয়া কোন দিকে কাজ করছে, এদিকে, আর ম্যাগনেটিক ফিল্ড এদিকে, তাহলে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তো ফাই তো 0 হয়ে যাচ্ছে না, তো এই ক্ষেত্রে তো কোনো কিছু হবে না অবভিয়াসলি। কিন্তু যখন আমি এইভাবে রাখছি তখন ফাই বেশি হবে না, কারণ আরে ভাই এরিয়া এদিকে কাজ করছে, ম্যাগনেটিক ফিল্ড এদিকে কাজ করছে, থিটা 0, তাহলে ফাই বি এ কস থিটা। তাহলে আমি যখন এই সিচুয়েশনে রাখছি, যখন ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়ার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তখন এই গ্রাফটা কোথা থেকে শুরু হবে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, 3টে পজিশন দিলাম, আর এখান থেকেই চেঞ্জ হবে না। বল কোন পজিশন থেকে শুরু হবে, এ বি সি ডি, বল এখান থেকেই এ বি সি ডি, বি বলো ঋষিত কি হবে বলো, বি পয়েন্ট থেকে। ভেরি গুড, তুমি বলো। তো এ একটা ডি, বি একটা ডি এসে, এ সি বাকি আছে। আন্দাজে বুঝতে পারিস নি কিছু? হ্যাঁ, আচ্ছা, যখন থিটার মান
0 ডিগ্রি, তখন এই যে এখানে ভি বা ই আই যা লিখছিস এর ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কখন, এই জায়গাটা ম্যাক্সিমাম ভ্যালু না, তাহলে কার্ভটা আমার এখান থেকে শুরু হবে, তাহলে কোসাইনুসয়েডাল কার্ভে চলে যাবে। এই জিনিসটা কোথায় পড়ানো হয়েছিল বলতো? এসএইচএম এ। যদি এসএইচএম আমরা শুরু করেছিলাম মিডল থেকে, তখন আমাদের কি হয়েছিল, সাইন কার্ভ ছিল, কিন্তু যখন প্রান্ত অবস্থান থেকে শুরু করছিলাম তখন কোসাইনুসয়েডাল কার্ভ ছিল। মানে আমরা যখন এরকম সার্কেল নিয়েছিলাম, আমি যখন এখান থেকে শুরু করছিলাম সাইনুসয়েডাল ছিল, কিন্তু যখন আমি এখান থেকে শুরু করছি তখন কি ছিল, কোসাইনুসয়েডাল, অর্থাৎ কোসাইন কার্ভ চলে আসছিল। সেই জন্য সাইন হোক বা কোসাইন হোক তোমার ডিপেন্ড করছে টাইমের সঙ্গে ওর কতটা পরিমাণ ছিল। এবার আমি বলছি কি যে না, ও না 0-তে আছে 90 ডিগ্রি আছে, কনসিডার করো আলফা অ্যাঙ্গেলে ছিল। মানে আমি বলতে চাইছি স্যার এটা তো থিটা বাদ দে, এটা অলরেডি আলফা যখন টাইম ছিল 0 তোর, তাহলে এই আলফাটাকে কি বলা হয় বলতো তোরা লাস্ট দুবেঞ্চ? টাইম যখন 0 তখন সে অলরেডি আলফা অ্যাঙ্গেলে বসে আছে। আমি খুব ভালো করে বুঝিয়েছিলাম ওয়েব চ্যাপ্টারে 11-এ, কি বলে বলতো এটাকে? পারা উচিত, জয়েন্ট দিবি ভাই তোরা কিছুদিন পর, জানুয়ারি মাসে। ইপক ফেজের নাম শুনেছিলিস? দিস ইজ কল্ড ইপক ফেজ। তাহলে এটাকে বলছি ইপক ফেজ আমরা, আলফা ছিল ইপক ফেজ। তাহলে আলফা যেহেতু এগিয়ে ছিল, এবার ও যদি থিটা কোণে ঘুরে যায় তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হবে? থিটা প্লাস আলফা। তার মানে এই সমস্ত জায়গায় আমরা ইপক ফেজ যদি ইউজ করি তাহলে ওমেগা টি প্লাস আলফাকে আমরা ইন্ট্রোডিউস করাতে পারি, যেটা আলফা হচ্ছে ইপক ফেজ। তাই তো মনে পড়ছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এই ছিল আমাদের গল্প। তাহলে আলফাটাকে আমরা ইন্ট্রোডিউস করাচ্ছি না, কিন্তু আলফাটাকে আমরা ইন্ট্রোডিউস করাতে পারি যদি ইপক ফেজে কিছুটা পরিমাণে এগিয়ে থাকে, দ্যাট ডাজন্ট ম্যাটার এট অল আমাদের পক্ষে থাকে। সো আমরা এটাকে ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ওকে ওকে, তাহলে আমরা এবার অ্যাভারেজ ভ্যালু বার করার চেষ্টা করব। আমরা একটু আগে অ্যাভারেজের কথা বলছিলাম, কি এখানে মনে করো একটা ছবি এঁকেছিলাম, অ্যাভারেজের কথা বলছিলাম যে আমরা ব্লিঙ্ক করা দেখতে পাচ্ছি না, কমছে বাড়ছে এগুলো দেখতে পাচ্ছি না। সো আমরা অ্যাভারেজ বার করার চেষ্টা করব। তো যখন আমরা অ্যাভারেজ বার করার চেষ্টা করব, ঠিক আছে, কিন্তু আমার চোখের খুব দোষ হয়েছে, আমি কিছু খুঁজে পাচ্ছি না কেন। আরে মোছার জায়গাটা কোথায় রেখে দিলাম আমি? যাও চলো উদ্বোধন করে দিই, এটা আমি কোথায় রেখে দিলাম বাবা। চলো তাহলে চলো, টাইম অ্যাভারেজ অফ পোটেনশিয়াল বা অল্টারনেটিং ভোল্টেজ, এটা আমরা বার করব। টাইম অ্যাভারেজ অফ অল্টারনেটিং ভোল্টেজ। ওকে, টাইম অ্যাভারেজ, ও দিদি নিয়ে গেল তো, টাইম অ্যাভারেজ অফ অল্টারনেটিং ভোল্টেজ। আচ্ছা, অল্টারনেটিং ভোল্টেজকে আমরা ই দিয়ে লিখেছিলাম, আমরা যেহেতু নর্মালি ওহমস লতে ভি দিয়ে ইউজ করি ভোল্টেজটাকে, তাই ভি দিয়ে লিখছি। সো কনসিডার করো অল্টারনেটিং ভোল্টেজ, অল্টারনেটিং ভোল্টেজ বা পোটেনশিয়াল ইউ ক্যান সে কত হচ্ছে, ভি ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি। আমি আলফাটাকে ইন্ট্রোডিউস করালাম না। ওকে, তাহলে ভি জিরো সাইন ওমেগা টি। এবার ভি জিরো সাইন ওমেগা টি মানেটা কি? ভি জিরো সাইন ওমেগা টি মানে স্যার গ্রাফটা হবে এরকম আপনার। এবার আমি এর টাইম অ্যাভারেজ বার করতে চাইছি, মানে টাইমের সাপেক্ষে অ্যাভারেজ। তো যখনই এর টাইমের সাপেক্ষে অ্যাভারেজ বার করবো, ভি অ্যাভারেজ, তখন এটা হবে 1/t ইন্টিগ্রেশন অফ সামথিং। আমি বলতে পারলাম কার না, তো পুরো টাইমের রেসপেক্টে বার করবো, সেই জন্য ভি ডিটি ওভার 0 টু টি। এটা হচ্ছে গল্প আমার। মানে 0 থেকে টি তে ও টাইমের অ্যাভারেজ বার করবো কার, পোটেনশিয়ালের। তাহলে এইভাবে আমরা টাইম অ্যাভারেজটাকে বার করি। এখন টি মানে কত হয়, 2π/ω। আমি এভাবে রাখছি এখন 1/t ইন্ট্রোডিউস 0 টু টি। ভি মানে কত? ভি মানে হচ্ছে ভি জিরো সাইন ওমেগা টি। আচ্ছা, ওমেগাকে এখানে ইন্ট্রোডিউস করাই হয়ে গেছে, তাই এখানে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমি 2π/ω। তাহলে এখন যদি আমরা টাইম অ্যাভারেজটা বার করি, তাহলে ω/2π ইন্ট্রোডিউস 0 টু টি, বাদ দাও অসুবিধা নাই। আচ্ছা, ভি জিরো বেরিয়ে যায়, তাহলে ভি জিরো রেখে দিলাম। আর সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি ডিটি, এর যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে প্রথমত ভি জিরো ω/2π সাইন ওমেগা টির জন্য কত হয়, মাইনাস কস। আচ্ছা, মাইনাস বার করে দে, তাহলে কত হয়ে যাবে, মাইনাস কস ওমেগা টি। বাই নিচে ওমেগা থাকবে নাকি? আচ্ছা, ওমেগা ওমেগা কেটে যাবে, তাহলে আমি বাইরে ওমেগা বার করে দিলাম, কস ওমেগা টি লিমিট 0 টু টি। এত ঠিক আছে? এবার তাহলে ওমেগা ওমেগা কেটে গেলে মাইনাস ভি জিরো বাই 2π পড়ে থাকছে, লিমিট বসাও কস টি, তার মানে কস ওমেগা, আর টি মানে কত, টি বসবে, স্মল টি এর জায়গায় ক্যাপিটাল টি বসবে, আর টি মানে তো 2π/ω মাইনাস কস 0। তাহলে ওমেগা ওমেগা কেটে গেলে মাইনাস ভি জিরো বাই 2π কস 2π মাইনাস কস 0। ওকে, ভেরি গুড। শুভ বলতো কস 2π এর ভ্যালু কত হয়?
2 সেকেন্ড লাগবে বলা উচিত, 2 সেকেন্ড, বিলিভ মি, ইউ ওনলি হ্যাভ অনলি 2 সেকেন্ড বলার জন্য। এর জন্য যদি ক্যালকুলেশন করতে হয়, বিলিভ মি, ও জয়েন্ট দূরস্থ অনেক। তাহলে -v0/2 পাই কত হবে 1। আরে সার্কেল হয়ে যাচ্ছে না 2 পাই, আবার ফেরত 0 তে চলে আসছে ভাই, সিম্পল কথা 1। 1 - 1 কত হয়ে গেল 0। তার মানে টাইম অ্যাভারেজ অফ অল্টারনেটিভ ভোল্টেজ কত হয়ে যাচ্ছে 0। আচ্ছা, এটাকে যদি আমি ম্যাথমেটিক্যাল না ওয়েতে দেখাতাম, আমি তোমাদের এটা কোনো এক সময় বুঝিয়েছিলাম, মনে করে দেখো যে অ্যাভারেজটা 0 হয় কোথায় বলতো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে, ইএম ওয়েভের একটা ক্যালকুলেশন আমি বুঝিয়েছিলাম। কেন হচ্ছে এবার বুঝতে পেরেছিস? তো বলি ইন্টিগ্রেশন সেকেন্ড ফোর্থ সেমে আছে, নাই বলে আমি করে দিচ্ছি পুরোটা। এবার দেখ এরকম ভাবে ভাব, আচ্ছা এই পুরো পার্টটা যতটা, এই নিচের পার্টটাও তো ততটাই, তার মানে এখানে যদি +v0 হয়, এখানেও -v0 হবে, আলটিমেটলি অ্যাভারেজ করলে কত হবে 0ই হবে। সেই জন্য আমরা এই অ্যাভারেজ কোনোদিন পারবোই না। তার মানে স্যার অ্যাভারেজ ভ্যালু 0 মানে লাইট বন্ধ, কিন্তু লাইট তো জ্বলছে। যদি পোটেনশিয়ালের অ্যাভারেজ ভ্যালু 0 হয়ে যায় তো লাইট তো বন্ধ, কিন্তু লাইট তো জ্বলছে। তার মানে এই কনসেপ্টটি আমার কি হচ্ছে, পুরো রং। এইভাবে আমরা অ্যাপ্রোচই করতে পারবো না। তো ঠিক আছে, করে কাটো, তবে তো বুঝবা যে হ্যাঁ কেটেছি, যে কেন ইউজ হচ্ছে না। তো এইটা আমরা ইউজ করবো না। সেজন্য আমরা কি করতে পারি, আমরা বারবার বলছি সাইন হোক বা কসাইন হোক, এই দুটোর অ্যাভারেজ করলে 0ই আসবে। ঠিক আছে, এবার আমরা তাহলে হাফ করতে পারি, হাফ এর করতে পারি, এটাকে হাফ অ্যাভারেজ বলছি। তাহলে হাফ অ্যাভারেজ যদি হয়, ভি অ্যাভারেজ হাফ করছি আমরা। তো যদি হাফ করি, তাহলে এখানে যে টিটা নিয়েছিলাম সেটাও t/2 নেব। তাহলে আমরা এখানে কি নেব 1/t/2, কেন হাফের করছো যেহেতু তুমি। আর লিমিটটা কত বসবে 0 থেকে t/2। আর অবভিয়াসলি তুমি v0 sin ওমেগা টি করবে, সেই জন্য v0 sin ওমেগা টি dt এটা বসিয়ে দিলাম। আদৌ ক্লিয়ার হয়েছে? এখন যদি দেখো 2/t ইন্টিগ্রেশন অফ 0 to t/2, আচ্ছা v0 বেরিয়ে গেল, আর লেখার দরকার পড়বে না। তাহলে sin ওমেগা টি dt মানে কত হয় মাইনাস, নাকি মাইনাস কত হবে cos। আচ্ছা ওমেগা বাইরে বেরিয়ে গেল, নাকি ওমেগা বেরিয়ে গেল, বুঝতে পারছিস তো, নিচে ওমেগা আসবে তো, ওমেগা বেরিয়ে গেল। আর cos ওমেগা টি তার লিমিটটা বসবে 0 থেকে t/2। এবার আমরা টি এর ভ্যালু বসাবো, ভেরি গুড। তাহলে -2v0/t মানে কত রে, t মানে 2π/ওমেগা, তাহলে 2π/ওমেগা ইনটু ওমেগা, ঠিক তো, t মানে 2π/ওমেগা কত লিখেছিলাম। এবার কত আসবে cos t, আরে ওমেগা কই, ওমেগা t, তাহলে cos ওমেগা t এর জায়গায় কত বসাবো t/2, আর t মানে কত রে 2π/ওমেগা, ঠিক তো, 2π/ওমেগা। আর কত হবে মাইনাস কত cos 0, ঠিক। তাহলে এখন যদি দেখি -2v0, আচ্ছা ওমেগা ওমেগা কেটে 2 কেটে যায় নাকি রে, তাহলে -v0 কত পড়ে থাকে পাই, -v0 পাই। আর এখানে কত পড়ে থাকছে দেখ, cos ওমেগা ওমেগা কেটে গেল, 2 কেটে গেল, cos পাই মাইনাস কত cos 0, -v0/পাই cos পাই। সমপিতা cos পাই এর ভ্যালু কত, এই মনে আছে হ্যাঁ 1 -1 হয়, -1 আর মাইনাস cos 0 মানে কত 1, তাহলে -1 মাইনাস করে গেলে এটা কত হয়ে যায় রে 2v0/পাই। এইটাই হচ্ছে হাফ অ্যাভারেজ, এটা মাথায় রাখবি, ডাইরেক্ট থ্রো করে কোশ্চেন, হাফ অ্যাভারেজের ভ্যালু কত। সো হাফ অ্যাভারেজ আমরা যদি দেখি এখানে কত পেলি 2v0/পাই। তাহলে হাফ অ্যাভারেজের ভ্যালু আমরা এখান থেকে দেখলাম কত হলো 2v0/পাই, এটা আমরা অবভিয়াসলি পেলাম। তো যদি হাফ অ্যাভারেজ অফ ভি পাই 2v0/পাই হয়, তাহলে তোরা বল যদি আমরা আই এর হাফ অ্যাভারেজ বার করি তাহলে কত হবে সেটা, তাহলে সেটাও কত হবে না, তো সেটা হবে 2i0/পাই। এবার যদি আমরা 2/পাই কে ক্যালকুলেট করি তাহলে এটা দাঁড়ায় 0.6707, ঠিক লিখলাম, বললাম তো 637, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা দেখি তাহলে ভি হাফের অ্যাভারেজ আসছে কত 0.637 অফ v0, v0টা কি পিক ভ্যালু, আর আই অ্যাভারেজটা কত হবে, আরে ভেক্টর হয়ে যাচ্ছে কেন, 0.637 অফ i0। তাহলে এই দুটো আমরা মাথায় রাখবো।
কিন্তু এটাও ঠিক নয়, কেন আমি হাফ সার্কেল করলাম, কমপ্লিট সার্কেল করিনি না, তাহলে এটা কমপ্লিট সার্কেল হলো না। এবার কমপ্লিট সার্কেলের আমি যদি সাইন বা কসের টাইম অ্যাভারেজ বার করছি সেটা 0 হয়ে যাচ্ছে, সেই জন্য এই দুটো অ্যাভারেজকে আমরা বাদ দিই। যেমন তোরা আরএমএস ক্যালকুলেশন করেছিলিস কোন একটা কেমিস্ট্রিতে, যখন কোন একটা পার্টিকেল এখান থেকে ওইদিকে যাচ্ছে তখন তার অ্যাভারেজ ভ্যালু কত হয়ে যাচ্ছিল 0, অর্থাৎ পার্টিকেল বা গ্যাস পার্টিকেলগুলো যখন এদিকে ওদিকে ব্রাউনিয়ান মোশন নিয়ে ছোটাছুটি করছিল তখন তাদের অ্যাভারেজ ভেলোসিটি কত হচ্ছিল 0 হয়ে যাওয়ার চান্স ছিল, হচ্ছিল এরকম নয়, হতেও পারে। আর অ্যাভারেজ ভেলোসিটি 0 দ্যাট মিনস কি, যে সেই জায়গাটায় আমার গ্যাসগুলো চুপচাপ দাঁড়িয়ে গেছে। আর গ্যাস কখনোই দাঁড়াতে পারে না বা চুপচাপ কোনো জায়গায় স্ট্যাগন্যান্ট হতে পারে না, এটাই রুলস গ্যাসেস ল অনুযায়ী। সেই কারণে এই পার্টিকেলগুলোর ক্ষেত্রে আমরা তাদের কোনোদিনই অ্যাভারেজ ভ্যালু চয়েস করি না, এখানেও তাই। অ্যাভারেজ ভ্যালু দেখো 0 হয়ে যাচ্ছে, হাফ অ্যাভারেজটা 0 হচ্ছে না, ওকে হাফ অ্যাভারেজ 0 হচ্ছে না, সেই জন্য এগুলোকে বাদ দিয়ে একটা নতুন টপিককে নেওয়া হলো। বলো এক কাজ করো, যখন অ্যাভারেজটা হচ্ছে তার কারণই প্লাস আর মাইনাস, এক কাজ করো স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, মানে মাইনাসটা উপরে চলে যাবে। তার মানে আমরা যদি এরকম করি যে ভি স্কোয়ারের অ্যাভারেজ বার করে তার রুট করে দিই, আলটিমেটলি তো এটা অ্যাভারেজই প্রকাশ হলো, কিন্তু কেমন অ্যাভারেজ, স্কোয়ারের অ্যাভারেজের রুট, সেজন্য এর নাম দেওয়া হলো VRMS, রুট মিন স্কোয়ার। মিন করছো, কাদের মিন করছো, স্কোয়ারের মিন দিয়ে তারপর কি করছো, রুট করছো। এই রকম ভ্যালুকে আমরা VRMS বললাম। তাহলে যদি VRMS বার করি তাহলে আমাকে স্কোয়ারের অ্যাভারেজ করতে হবে, তাই না, স্কোয়ারের অ্যাভারেজ আসতে। তাহলে যদি স্কোয়ারের অ্যাভারেজ করতে চাও তাহলে এগেইন তাহলে ভি স্কোয়ারের অ্যাভারেজ করতে চাইলে 1/t তোমাকে বসাতে হবে, টাইম অ্যাভারেজ করছো, কিন্তু কার করছো তুমি, V0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি উইথ লিমিট টু 0 টু কত টি, নাকি রে? এই অ্যাভারেজটা আমাকে বার করতে হবে, এই অ্যাভারেজ বার করবো আমরা। তাহলে দেখ V0 স্কোয়ার বাইরে বেরিয়ে গেল, V0 স্কোয়ার বাইরে বেরিয়ে গেল, তাহলে V0 স্কোয়ার বাইরে বেরিয়ে গেল বাই টি। সাইন স্কোয়ার যদি করতে চাও না তাহলে তোমাকে কি করতে হবে, 2 সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, এই গুণটা করতে হয়। কেন 2 গুণ করলাম, শুধুমাত্র সাইন স্কোয়ার ওমেগা টির কোনো ডেরিভেটিভ হবে না, এই সরি ইন্টিগ্রেশন হবে না। আমরা 2 গুণ করে এখানে 2 করে দিলে কি হবে, এটা চেইন রুল ভাবো না যে সাইন স্কোয়ার ওমেগা টির যেমন ডেরিভেটিভ করে দিলাম 2 সাইন ওমেগা টি কস ওমেগা টি চলে এলো, তার সাথে একটা ওমেগা গুণ, ওরকম হয় না। তাহলে বেসিক্যালি কি হয়ে যাবে, 2 সাইন স্কোয়ার ওমেগা টির ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2 ওমেগা টি, তখন তার ইন্টিগ্রেশন করা যাবে। সেই জন্য আমরা এখানে লিখতে পারবো V0 স্কোয়ার বাই 2t ইন্টিগ্রেশন অফ 0 টু t 1 মাইনাস কস 2 ওমেগা টি অ্যান্ড dt। এবার তাহলে যদি দেখি আমরা V0 স্কোয়ার বাই 2t, তাহলে লিমিট ভেঙে দিচ্ছি, একবারে ডাইরেক্ট করছি লিমিট ভেঙে। তাহলে দেখ 1 আছে মানে dt, dt মানে ইন্টিগ্রেশন হচ্ছে t উইথ লিমিট কত 0 থেকে t মাইনাস কত হবে cos 2 ওমেগা t, cos 2 ওমেগা টির জন্য হবে প্লাস সাইন, হ্যাঁ মাইনাসে প্লাস হয়, তাহলে cos এ মাইনাস মানে প্লাস হবে, তাহলে প্লাস সাইন 2 ওমেগা টি আর নিচে পড়ে থাকবে 2 ওমেগা উইথ লিমিট কত থাকবে 0 টু t। cos থেকে সাইনের ইন্টিগ্রেশন প্লাস হয়, সাইন থেকে cos এর ইন্টিগ্রেশন মাইনাস হয়, এটা মাথায় রাখবি। cos এর ডেরিভেটিভ উল্টো হয়, সাইনের ডেরিভেটিভ cos হয়, cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন হয়, এটা ক্লিয়ার? তাহলে যদি লজিক দেখি তাহলে V0 স্কোয়ার বাই 2t, 0 টু থেকে t মানে ইন্টিগ্রেশন তো t হবে, মাইনাস যদি আমরা দেখি তাহলে সাইন 2 ওমেগা টি মানে এটা কত হবে আলটিমেটলি, এটা 0ই হওয়া উচিত না, লজিক তুই ভাব। আরে ওমেগা টির অ্যাভারেজ বার করছিস, চল করে দেখ 1/2 ওমেগা সাইন 2 ওমেগা টি, টি মানে কত 2 পাই বাই ওমেগা আর মাইনাস কত সাইন 0। এবার দেখ ওমেগা ওমেগা কাট 2 টু 4 পাই, সাইন n পাই কত 0, আর এটাও 0, তার মানে পুরো পার্টটাই 0 চলে গেল। তার মানে পড়ে থাকলো আমার V0 স্কোয়ার বাই 2t ইন্টু টি, পার্ট তো 0, টি কেটে গেলে কত পড়ে থাকে V0 স্কোয়ার বাই 2, এইটা হয়ে যাচ্ছে ভি স্কোয়ারের অ্যাভারেজ, কিন্তু এটা আরএমএস নয়, স্কোয়ারের অ্যাভারেজ। তাহলে যদি আমাকে VRMS বার করতে হয় তাহলে কি করতে হয়, রুট আন্ডার ভি স্কোয়ারের অ্যাভারেজ করতে হয়। দেখ তাই বলেছি আমি, যদি তাই করতে হয় তাহলে VRMS সমান রুট ওভার V0 স্কোয়ার বাই 2, দ্যাট গিভস ইউ V0 বাই রুট 2। তাহলে VRMS যদি V0 বাই রুট 2 হয় তাহলে IRMS ও কত হবে I0 বাই
√2, তাহলে এইটা হচ্ছে VRMS অ্যান্ড IRMS এর ফান্ডা। Why we are choosing RMS? আমরা কেন RMS কে চয়েস করছি ওভার অ্যাভারেজ? অ্যাভারেজ 0 হয়ে যাচ্ছে, কিন্তু RMS এর ভ্যালু 0 হবে না। RMS এর কখনোই 0 হবে না, স্কোয়ার আছে, সেজন্য RMS কে চয়েস করছি। তার মানে আমরা যে 220 ভোল্ট অ্যাকচুয়ালি দেখছি, বেসিক্যালি এটা 220 ভোল্ট RMS ভ্যালু, ইটস নট অ্যাকচুয়ালি কত, এটা কখনোই কিন্তু তোমার পিক ভ্যালু নয়। তার মানে তুমি যখন কারেন্টে শক খাচ্ছ, দ্যাট ডাজন্ট মিন যে তুমি জানো যে সেটা 220 ভোল্ট আর আদার কত। কেন স্যার? কারণ তুমি এইটাকে দেখছো 220 ভোল্ট, কিন্তু তার পিক ভ্যালু 220 এর সঙ্গে √2 গুণ হয়, আর √2 ভ্যালু তো 1.414। তাহলে 220 সাথে যদি 1.414 করো, অ্যাপ্রক্সিমেটলি 300 ভোল্টের কাছাকাছি চলে যায়। তার মানে তুমি মনে করছো 220 ভোল্ট, কিন্তু হাত দিচ্ছ তখন হয়তো 300 ভোল্টেও দাঁড়িয়েছে, কারণ ওর ভ্যালু আপ ডাউন করতেই পারে, কখনো কখনো কম হয়, কখনো কখনো লাইট বেশি হয়, সো ভ্যালু তো আপ ডাউন করতে পারে। তো যখন তুমি হাত দিচ্ছ তখনই হয়তো সেটা পিক ভ্যালুতে দাঁড়িয়েছে, তাহলে পিক ভ্যালুতে যদি তাই থাকে তখন তোমার 220 ভোল্টের জায়গায় 300 ভোল্ট শক লাগবে। সেই জন্য আমরা কি বলি, একই ভোল্টেজের ডিসি অপেক্ষা একই ভোল্টেজের এসি ইজ মোর ডেঞ্জারাস। একই ভোল্টের ডিসি অপেক্ষা একই ভোল্টের এসি ইজ মোর ডেঞ্জারাস। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে এতদূর পর্যন্ত সিচুয়েশনটা? ওকে, আমরা যদি এখানে একটা ফ্যাক্টরের কথা বলি, সেটাকে বলবো আমরা ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টরটাকে লেখা হয় VRMS বাই ভি অ্যাভারেজ দ্বারা। তাহলে আমরা যদি ফর্ম ফ্যাক্টরটাকে নিয়ে একটু আলোচনা করি, সো ফর্ম ফ্যাক্টর, সো দেখো ফর্ম ফ্যাক্টর, এই ফর্ম ফ্যাক্টরটাকে ডিফাইন করা হয় এইভাবে, VRMS বাই ভি অ্যাভারেজ। এখন VRMS এর ভ্যালু কত তুই জানিস? VRMS এর ভ্যালু তো স্যার V0/√2, আর ভি অ্যাভারেজ কত? ভি অ্যাভারেজ তুই জানিস 2V0/π, 2V0/π। তো V0 কেটে যায়, তাহলে π/2√2, এটার ভ্যালু পসিবলি 1.11, এটার ভ্যালু পসিবলি কত হয়? মোটামুটি 1.11, হ্যাঁ 1.11। তার মানে VRMS বা ফর্ম ফ্যাক্টর আমার কি ডিপেন্ড করছে বা কি বোঝাচ্ছে? ফর্ম ফ্যাক্টর অ্যাকচুয়ালি বোঝায় যে কোনো একটা ওয়েভ কতটা সাইনোসয়েডাল আছে। যদি ফর্ম ফ্যাক্টরের ভ্যালু চেঞ্জ হয়, তার মানে তুমি বুঝবে যে ওয়েভটা সাইনোসয়েডাল থেকে অন্যদিকে শিফট করছে। তাহলে একটা তরঙ্গ বা ওয়েভ তার নেচারকে প্রকাশ করে ফর্ম ফ্যাক্টর। প্লিজ, এটা হচ্ছে আমাদের এমসিকিউ কোয়েশ্চেন, যে নিম্নলিখিত কোন ধর্মটি ফর্ম ফ্যাক্টর দ্বারা প্রকাশিত হয়? এরকম একটা ফ্যাক্টর আমরা ফর্ম ফ্যাক্টর পড়ছি, এরকম একটা ফ্যাক্টর পড়বো পাওয়ার ফ্যাক্টর, একটু পরে পড়ছি। তাহলে ফর্ম ফ্যাক্টর দ্বারা কোনো একটা ওয়েভের রূপকে প্রকাশ হয়, সেই ওয়েভ রূপটা অ্যাকচুয়ালি সাইনোসয়েডাল, অর সেটা ট্রায়াঙ্গুলার দিকে শিফট করছে, অর সেটা তোমার স্কোয়ারের দিকে শিফট করছে। এরকম ভাবে ওয়েভটাকে আমরা বোঝাতে পারি ফর্ম ফ্যাক্টর দ্বারা। দেখো ফর্ম মানে কি বলতো? গঠন, আকৃতি। সো ফর্ম মানে যেহেতু আকৃতি, তাহলে ওয়েভের আকৃতিকে সে প্রকাশ করবে। সেই জন্য ফর্ম ফ্যাক্টর অ্যাকচুয়ালি কি করবে? একটা ওয়েভ তার নেচারকে প্রকাশ করাবে, যে whether the wave is sinusoidal or the wave is তোমার অন্যদিকে শিফট করছে, আইদার ট্রায়াঙ্গুলার অর তোমার স্কোয়ার দিকে। ঠিক আছে, তাহলে হলো ফর্ম ফ্যাক্টর। আচ্ছা, তারপর দেখো পরিবর্তী প্রবাহ সমপ্রবাহ অপেক্ষা বেশি বিপজ্জনক, সেটারও ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা, এরপর হচ্ছে সমপ্রবাহ ডাইনামো। আমরা যেখানে আমরা এসি জেনারেটর এঁকেছিলাম একই রকমের সমপ্রবাহ ডাইনামো, কিন্তু আমরা সমপ্রবাহ ডাইনামোতে একটা জিনিসকে চেঞ্জ করব। কি? আমরা ওখানে যে দুটো ছোট ছোট স্লিপ রিং নিয়েছিলাম, এখানে সেই স্লিপ রিং নেব না। এখানে কি নেব? আমরা এখানে কমিউটেটর ইউজ করব। কমিউটেটর, কমিউটেটর কি একটা জায়গায় কম্প্যাক্ট থাকে, আর কি হবে বলতো? কমিউটেটরটাই রোটেট করতে পারে। এবার যদি সার্কিট বা যে তারটা ঘোরাচ্ছিলাম তার সাথে সাথে রোটর বা ওই কমিউটেটরটা ঘুরে যায়, তাহলে যার কারণে কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হয়েছিল, সেই ফ্যাক্টরটাকেই তো চেঞ্জ করে দিলাম। মানে কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হচ্ছিল কেন? স্লিপ রিংটা ফিক্সড ছিল, স্লিপ রিং চেঞ্জ হচ্ছিল না। মানে একবার কারেন্ট এদিক দিয়ে যাবে, একবার কারেন্ট এদিক দিয়ে যাবে। কিন্তু যদি আমরা ওই সার্কিটটা ঘোরার সঙ্গে সঙ্গে কমিউটেটরটাকেই ঘুরিয়ে দিই, তাহলে কারেন্টের ডাইরেকশন কখনো চেঞ্জই হবে না। দ্যাট মিনস কারেন্ট যেমন যাচ্ছিল একই ডাইরেকশনে কারেন্ট যেতে থাকবে। এইভাবে আমরা ডিসি জেনারেটর বা সমপ্রবাহ জেনারেটর তৈরি করতে পারি। ক্লিয়ার? তাহলে ডিসি ডাইনামো আর এসি ডাইনামোর মধ্যে সিম্পল একটা পার্থক্য, যে এসি ডাইনামো তোমার এসি তৈরি করে, ডিসি ডাইনামো ডিসি তৈরি করে। কিন্তু মেন পার্থক্য কোথায়? মেন পার্থক্য তার কনস্ট্রাকশন। এসি ডাইনামোতে আমরা দুটো স্লিপ রিং ইউজ করব, হোয়ার অ্যাজ যদি আমরা ডিসি ডাইনামো দেখি সেখানে একটা কমিউটেটর ইউজ করবো, এবং সেই কমিউটেটর কিন্তু রোটেট করতে পারবে। প্লিজ, এটা হচ্ছে তার ভাইটাল পয়েন্ট। তাহলে এটা মানুষের মাথায় এলো যে কারণে আমরা
এসি পাচ্ছি, সেই এসির কারণটা কি ডাইরেকশন, তাহলে রোটরটাকেই চেঞ্জ করে দাও, ঘুরিয়ে দাও, অর্থাৎ সার্কিট ঘুরবে, রোটরও ঘুরবে, তাহলে ডাইরেকশন অল টাইম কি হবে, একই রকম থেকে যাবে, তার কোনো চেঞ্জেস আসবে না। সো ডিসি ডায়নামোটা একবার আমরা পড়ে নেবো, এখান থেকে আমরা সেটা বুঝতে পারবো। ঠিক আছে, একটা প্রবলেম চয়েস করি। হ্যাঁ, ধর আমার কাছে একটা প্রবলেম দিয়েছে, আই ইকুয়ালস টু, কনসিডার কর যে আমাকে একটা ভ্যালু দিয়েছে কিছু, ঠিক আছে, কনসিডার কর সেটা কত না, তো ধর আমার কাছে একটা ওয়েভ দিয়েছে, কিছু একটা দিয়েছে, কেমন না, তো ধর আমাকে দিয়েছে আই ইকুয়ালস টু I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি, এরকম কিছু দিয়েছে। ঠিক আছে, আই ইকুয়াল টু I1 সাইন ওমেগা টি আর I2 হচ্ছে কস ওমেগা টি, দেখে নিয়ে করে এটা দিয়েছে তো। হ্যাঁ, ক্লিয়ার, এত ক্লিয়ার। এবার আমাকে বলছে এর আরএমএস ভ্যালু বার করো। এবার আমি কি করে এর আরএমএস ভ্যালু বার করবো? তো আমরা কনসিডার করতে পারি, দেখ এইটা তো তার কনসিডার মানে কি পিক ভ্যালু, এইটাও তার পিক ভ্যালু ভালো করবো, যে দুটোই পিক ভ্যালু, মানে এই দুটো চেঞ্জ হয় না সচরাচর, এই দুটো কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট স্যার? আর একটু আগে লিখেছিলাম আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি, তাহলে এটা I0 অ্যাকচুয়ালি। তাহলে I1টাকে আমরা এইভাবে ধরে নিচ্ছি যে I1 সমান কত, ধরেলে I0 সাইন, সরি I0 কস থিটা, ধর I0 কস থিটা, থিটা সামহাউ কিছু একটা চেঞ্জেস। আর এরকম ভাবে ধর যে I2 কত, I2 হচ্ছে কত I0 সাইন থিটা। কেন? থিটা ফিক্সড, তো থিটা যদি ফিক্সড হয় আর I0 যদি ফিক্সড হয়, তাহলে এই দুটোই তো ফিক্সড, এই তো আর চেঞ্জ হবে না। তাই তো বলছি I1 I2টাকে নিজের মতো করে আমি ধরলাম। ক্লিয়ার? তাহলে এখন আমি যদি এই দুটো জায়গা থেকে I0 এর ভ্যালুটা বার করতে চাই, তাহলে এখানে কি করে বার করতে পারবো I0 এর ভ্যালুটা? স্যার স্কোয়ার করে যোগ করে দিন। তাহলে দেখ স্কোয়ার করে যদি যোগ করে দিই না, তাহলে কি পাবি বলতো, I0 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। বুঝতে পারছো ওটা? তাহলে আমি এখান থেকে স্যার সিম্পল I0 পেতে পারি। I0 কত হয়ে যাবে না, তো I0 হয়ে যাবে রুট আন্ডার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। কিন্তু আমাকে তো I0 পেতে বলেনি, আমাকে কি চাইছে IRMS। ঋষিত বলো তো I0 থেকে IRMS কি করে পাবো? I0 থেকে IRMS পড়া শুনছো না? আমি এরপর 10 মার্কসের একটা পরীক্ষা নেবো, আজকে কি পড়লাম তার উপর ভিত্তি করে। কেন না, এমনি নেবো, ঠিক আছে? হ্যাঁ এক্ষুনি 10 মার্কস একটা ছোট্ট, যে আজকে কি পড়েছি তার উপর ভিত্তি করে, তাহলে যা যা পড়েছি সেগুলোই থাকবে পরীক্ষায়। দেখি তাহলে কেমন পারি আমরা। চলো না, 11-এ করেছি তখন, তোদের বলেছিলাম একদিন কথা, আমি বলিনি? ঠিক আছে, আজকে জেনে নে, অসুবিধা নেই। তাহলে I0 সমান, তাহলে IRMS কি করে বার করবো বল, তুই বললা পাচ্ছিস বাই √2। ভেরি গুড। তাহলে মানে IRMS এর ফর্মুলা কি লিখেছিলাম? I0 বাই √2, তাই না? তার মানে IRMS সমান কত হবে স্যার? √I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার বাই √2। কিন্তু এইভাবে থাকে না, তাহলে রুটকে ভেতরে ভরে দে, তাহলে কি হয়ে যাবে বলতো, বাই কত হয়ে যাবে 2 নাকি রে? তাহলে এইটা হচ্ছে তার ভ্যালু। ক্লিয়ার? কেন করলাম? এটা বোর্ডে এসেছিল আমাদের, এই কোশ্চেনটা আমাদের বোর্ডে এসেছিল। সো আমরা IRMS এর ভ্যালুটা এখান থেকে ইজিলি বার করতে পারলাম। লাস্ট টপিক আজকে পড়াবো আমরা, যে পাওয়ার ডিসিপেটেড ইন এসি সার্কিট। ওকে, এসি সার্কিটের পাওয়ার ডিসিপেশন। চলো, তো পাওয়ার যদি ফর্মুলা দেখো, ঠিক আছে, সমর্পিতা সুকৃতি বল, যদি ভি হচ্ছে আমার কারেন্ট, ভি এই ভোল্টেজ, আর আই যদি কারেন্ট হয়, তাহলে পাওয়ারের ফর্মুলা কি রে? ভি যদি ভোল্টেজ হয় আর আই যদি কারেন্ট হয়, পাওয়ারের ফর্মুলা কি? হ্যাঁ, পাওয়ার যদি পি হয়, ভি যদি ভোল্টেজ হয়, একটু আগে সপ্তাহে তো ফর্মুলা মুখস্থ করলাম, আই মানে কারেন্ট, কি হবে? পি সমান পি ইকুয়াল টু VI। তার মানে আমরা যদি পাওয়ার ডিসিপেশনের কথা বলি, পাওয়ার ডিসিপেশন, তাহলে পাওয়ার ডিসিপেশনের ক্ষেত্রে আমরা পি সমান জানি VI। কিন্তু যখন আমি RMS এর কথা বলবো, দ্যাট মিনস তো এটা RMS হবে নাকি রে? RMS হবে, RMS এর কথা বলছি। কিন্তু এখন ধরো VI আছে, আমি এটাকে ট্রান্সফার করবো RMS ইন টার্মস অফ এসিতে। তো এসিতে কখন ট্রান্সফার করবো? যখন ভি কে এসিতে বসাবো, আই কেও এসিতে বসাবো। তাহলে ভি এর এসির ফর্ম কি? ভি মানে V0 সাইন ওমেগা টি। আর আই কত স্যার? আই হচ্ছে I0 সাইন ওমেগা টি তো বটে, কিন্তু ভি এর সাথে আই না একটু পার্থক্য আছে। কি পার্থক্য? যদি ফেজ ওয়াইজ দেখো, ফেজ না তো নর্মালি আই আর ভি সেম ফেজেই থাকে, অর্থাৎ তাদের ডাইরেকশন চেঞ্জ হয় না। এমন হয় না যে ভি এই দিকে কাজ করছে তো আই ওই দিকে কাজ করছে, ওরকম হয় না। ভি আর আই এর ডাইরেকশন সেম থাকে, কিন্তু আগে পরে থাকে। দেখা গেছে ভি সামান্য পরিমাণ আই এর থেকে ফেজে এগিয়ে থাকে, আই একটু কম থাকে। এইভাবে ভাবতে পারো
যে আই এর ইপক ফেজ ভি এর রেসপেক্টে নেগেটিভে চলে। সাম কিছু একটা আলফা টালফা কিছু একটা ভাবতে পারো, আমরা এখানে থিটা ভাবছি যে আই ভি এর তুলনায় থিটা ফেজে ল্যাগ করছে। ল্যাগ মিনস ল্যাগ পরের দিন বোঝাবো এটা আমি। ল্যাগ মানে কমে চলছে। দ্যাট মিনস এ যদি জিরোতে থাকে এ মাইনাস থিটাতে থাকবে। সেই জন্য আমরা সাইন ওমেগা টি মাইনাস থিটা লিখছি। কেন হয় সেটা আমরা নেক্সট দিন বোঝাবো, ফেজর ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দেবো। এই হলো গল্প। তাহলে পাওয়ার সমান কত লিখবি তুই? পাওয়ার সমান লিখবি ভি জিরো আই জিরো সাইন ওমেগা টি। আর দেখ সাইন ওমেগা টি মাইনাস থিটা আছে নাকি, গুণ হবে তো, বুঝতে পারছিস তো? তাহলে গুণটা করে দে। গুণ কি হবে? সাইন ওমেগা টি কস থিটা মাইনাস কস ওমেগা টি সাইন থিটা। এত ঠিক আছে পাওয়ার। তাহলে এবার যদি আমরা গুণ করে দিই, তাহলে ভি জিরো আই জিরো সাইন গুণ করে দে, তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি কস থিটা মাইনাস সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন থিটা, এরকম কিছু একটা থাকবে। এখন দেখো যদি ওমেগা, দেখো এইখানে টাইম ভ্যারিয়েবল আছে, এখানে কিন্তু টাইম ভ্যারিয়েবল নাই। তুই পট করে বলে ফেলিস না স্যার থিটা মানে তো ওমেগা টি না, এই থিটা আলাদা, এই থিটা ইপক ফেজ, এটা কোনোদিনই ওমেগা টি এর উপর ডিপেন্ডই করবে না, এটা কনস্ট্যান্ট। সো থিটা ইজ নট ওমেগা টি। হ্যাঁ, তো তুমি আলফা ভাবতে পারো, ঠিক আছে? আমার বইয়ে যেহেতু থিটা করা আছে তাই আমি থিটা লিখছি, নাহলে নর্মালি আমি আলফা লিখতাম যাতে কনফিউশন না হয়। ওকে, তো এখন দেখো তাহলে আমরা যখনই আরএমএস এর কনসেপ্টে ঢুকবো, দ্যাট মিনস এগুলোর অ্যাভারেজ লাগবে, এগুলোর অ্যাভারেজ লাগবে। তাহলে আমি পি এর অ্যাভারেজ ভ্যালু বার করতে চাই, কারণ দেখো পিও তো এরকম ভাবে কমবে পারবে নাকি রে, পিও কমবে পারবে, তাহলে পিও কমবে পারবে না, মিনস এর অ্যাভারেজ ভ্যালু বার করো। তাহলে পি এ যদি অ্যাভারেজ ভ্যালু বার করতে চাস, সাইন স্কয়ার ওমেগা টির অ্যাভারেজ কত হয়? হাফ। একটু আগে দেখিয়েছি সাইন স্কয়ার ওমেগা টির অ্যাভারেজ হয় হাফ, ঠিক আছে? যদি দেখতে চাস আবার করে দেখিয়ে দিতে পারবো। সাইন স্কয়ার ওমেগা টি হয় কত? হাফ। তাহলে ভি জিরো আই জিরো হাফ, আর কস থিটা তো কস থিটা পড়ে থাকবে, এর তো কোনো অ্যাভারেজ পাবি না, এই তো কনস্ট্যান্ট বেটা, এর অ্যাভারেজ কিছু পাবি না, যা ছিল তাই থাকবে। কিন্তু দেখ সাইন ওমেগা টির অ্যাভারেজ কত হয়? জিরো। আবার কস ওমেগা টির অ্যাভারেজ কত হয়? জিরো। এই দুটোই জিরো, দ্যাট মিনস এটা পুরো জিরো হয়ে যাবে। তার মানে পাওয়ার ডিসিপেশনটা পড়ে থাকলো আমার ভি জিরো আই জিরো বাই টু কস থিটা। এবার দেখ আমরা যদি পি লিখি তাহলে ভি জিরো বাই রুট টু ইন্টু আই জিরো বাই রুট টু এভাবেও লিখতে পারবো, ইন্টু কস থিটা। হ্যাঁ না বল? পি সমান ভি জিরো বাই রুট টু আর আই জিরো বাই রুট টু। কেন? দেখ রুট টু কোন করে দুই চলে আসবে। আর এক্ষুনি পড়ালাম ভি জিরো বাই রুট টু, এটা মানে কত? ভি আর এম এস। আর আই জিরো বাই রুট টু মানে কত? আই আর এম এস। তাহলে পি সমান লিখতে পারবো ভি আর এম এস ইন্টু কত হবে? আই আর এম এস ইন্টু কস থিটা। এইটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা। এবার হঠাৎ করে কস থিটা টার্মটা কেন হলো? বিকজ ভি অ্যান্ড আই। ধর ভি আর আই এর মধ্যে অ্যাঙ্গেল, অবভিয়াসলি থিটা তো ভি আর আই এর মধ্যে না, ইপক ফেজ। ধর থিটার ভ্যালু কত দাঁড়ালো? 90 ডিগ্রি। তার মানে যদি ভি এই দিক বরাবর চলে, আই এই দিক বরাবর চলবে, বুঝতে পারছিস ব্যাপারটা? এরকম ভাবে তখন দেখ cos 90 ভ্যালু জিরো, দ্যাট মিনস পাওয়ার হয়ে যাবে জিরো। তার মানে পাওয়ার শুধুমাত্র ভি আর আই এর উপর ডিপেন্ড করবে না, যেটা আমাদের ডিসিতে করছিল। পাওয়ার ডিসিতে কাজ করছিল শুধু ভি আর আই এর উপর, কিন্তু এসিতে কিন্তু শুধু ভি আর আই এর উপর নয়, বরং ভি আর আই এর মধ্যে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে। সেই জন্য এইটাকে বলবো আমরা অ্যাকচুয়ালি পাওয়ার ফ্যাক্টর। দিস ইজ কল্ড অ্যাজ পাওয়ার ফ্যাক্টর। বুঝতে পারছিস এবার কেন নাম দেওয়া হলো পাওয়ার ফ্যাক্টরের? এটাকে বলবো পাওয়ার ফ্যাক্টর। এবং থিটা যখন 90 ডিগ্রি তখন পাওয়ার জিরো। তার মানে যে মোমেন্টে থিটার ভ্যালু 90 ডিগ্রি হয় তখন কিন্তু কোনো রকমের পাওয়ার এসি সার্কিট ডিসিপেট করে না। এই জন্য এই টাইমের কারেন্টকে আমরা বলবো নো ওয়াট কারেন্ট বা ওয়াটলেস কারেন্ট। ওয়াটলেস কারেন্ট, ওয়াট বিহীন কারেন্ট। তাহলে ওয়াটলেস কারেন্ট, তাহলে ওয়াটলেস কারেন্ট বা নো ওয়াট কারেন্ট কখন ফ্লো করবে? যখন আমার কি হবে? থিটার ভ্যালু কত হয়ে যাবে? 90 ডিগ্রি। থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি হয়ে যাবে তখন এটা ওয়াটলেস কারেন্ট হবে, নো ওয়াট কারেন্ট। আই হোপ ক্লিয়ার করলাম। পরের পেজে লেখা আছে সমৃদ্ধ, লেখা নাই পরের পেজে? ফেজার ডায়াগ্রামে একদম লাস্টের পয়েন্টে থাকতো। সো নো ওয়াট কারেন্ট মানে হচ্ছে ওয়াটলেস কারেন্ট। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে পরে আমরা দেখছি কোন রকমের কারেন্ট ডিসিপেট সার্কিট করছে না। তো এসি সার্কিটের ক্ষেত্রে এখানে কোনো কারেন্ট ডিসিপেট করবে না। কিন্তু বেসিক্যালি এটা অ্যাচিভ করি না আমরা, ভি আর আই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকেই না। তাহলে যদি এইটা অ্যাচিভ করে দিতাম তাহলে তো ওয়াটই খরচ হতো না, না? সো এরকম হয় না কখনো, ঠিক আছে? থিটার ভ্যালু সামহাও কিছু একটা থাকে, 90 ডিগ্রি হয় না। 90 ডিগ্রি হয় কোন জায়গায় হয় সেটা পড়াবো, যখন ইন্ডাক্টর আসবে, ক্যাপাসিটর আসবে, অর্থাৎ এলআর সিআর এই সমস্ত জায়গায় যখন আসবো তখন থিটার ভ্যালুটাকে আমরা 90 ডিগ্রি পাবো, ঠিক আছে?
ওকে, আজকে এত দূরই থাক, আজকে আর ফেজারটা ধরছি না, আমরা ফেজারটা নেক্সট দিন দিয়ে শুরু করবো। ঠিক আছে, আজকে ইন্ট্রোডাকশনটা হলো এসি সার্কিটের। আই হোপ ইন্ট্রোডাকশনটা এই জায়গাটা একটু পড়ে এসো, নাহলে পরের দিন না বিলিভ মি মাথার উপর দিয়ে সব বাউন্সার যাবে, কারণ পরের দিন শুধু ক্যালকুলেশনে ভর্তি, এলআর সিআর এলসিআর সব কারেন্ট করাবো, তো এই সমস্ত জায়গায় ঢুকবে না মাথা। ক্লিয়ার? চলো।